শনিদেবকে যদি আমরা ভয় পাই তাহলে কিসের জন্য ভয় পাচ্ছি? কর্ম এবং কর্মফলের জন্য। এবং অনেকে বলে যে বড় ঠাকুরকে ঘরে রাখতে নেই, আমার বেডরুমেও কিন্তু শনিদেব রয়েছে। যে খারাপ কর্ম করবে তাকে কিন্তু খারাপ রেজাল্ট দেবে, এ নিয়ে কোনো ডাউট নেই। অনেকে আবার এরকম বলছে যে মাথা নিচু করে নমস্কার করবে না, মাথার উপরে চেপে বসবে। আবার মুখ কলাই এবং মাস কলাইয়ের যে খিচুড়িটা আছে এটা অনেকে জানে না, এই খিচুড়িটাও কিন্তু বড় ঠাকুরের অত্যন্ত প্রিয়। কর্মের জায়গাটা যদি পজিটিভ করতে হয় তাহলে শনিবার দিনটা নিরামিষ ভোজন করাটা উচিত। যখন থেকে শনির দশা পড়েছে তারপর কুলি বই থেকে শুরু করে নানা বই, আর অমিতাভ বচ্চনকে ঘুরে দেখাতে হয়। ওম সাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন, এটা কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র। পুজো অনেকে দেখি যে পুজো দিয়ে যায় কিন্তু ভয়ের চোটে প্রসাদ গ্রহণ করে না। আচ্ছা, ম্যাক্সিমাম এই বাড়ির ঠাকুরের মন্দির রাস্তার ধারে বাস স্ট্যান্ডেই হয় কেন? যে আর ভয়েসটা ক্র্যাক করছে, মেয়ে ছেলে মিক্সিং হচ্ছে গলা কোনো কোনো সময়। দেবে সেই শনিদেবী, ভালো ফলও দেবে নেগেটিভ ফলও দেবে কর্মের আধারে। ফলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, যেদিনকে ইম্প্যাক্ট করে দেবে সেদিনকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায়। নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রম ইয়ামাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনৈশ্চরম। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন শনিদেবের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদার মহারাজ। নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, আমাকে বলুন প্রথমেই, মানে এই যে আমিও যে অ্যাকচুয়ালি প্রথমে আজকে নামটা নিচ্ছিলাম, আমিও ভয়ে ভয়ে ছিলাম। এই শনি মহারাজের নাম তো চট করে বলে মুখে আনতে নেই, তো এই যে ভয় বা ভীতি এই সম্বন্ধে যদি তুমি আজকে আমাদের একটু বলো। দেখো, সবার প্রথমেই হচ্ছে কি, শনিদেবকে যদি আমরা ভয় পাই তাহলে কিসের জন্য ভয় পাচ্ছি? কর্ম এবং কর্মফলের জন্য। আমরা যদি কোনো সময় খারাপ কর্ম করি তাহলে কিন্তু কাউকে আমাদের ভয় পাওয়ার দরকার আছে, না হলে কি হবে, আমরা তো দিনের পর দিন খারাপ কোনো না কোনো কাজ করতে থাকবো। তো আমরা যখনই শনিদেবের নাম স্মরণ করছি তখন কিন্তু কালপুরুষ রাশিচক্রের 10th and 11th হাউসের লর্ড হচ্ছে শনিদেব। অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। আর আমি প্রায় কম করে 23 বছর ধরে শনিদেবের আরাধনা করি এবং আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো যবে থেকে আমি বাবার আরাধনা শুরু করেছিলাম, বলে না যদি শনিদেব কারোর উপর প্রসন্ন হয় ধুলা চুলে সোনা হয়, এবং যদি কুপিত হয় সেখানে সোনাটাও ধুলো হয়ে যায়। তো অনেক বড় বরদান আমার কাছে যে আমি শনিদেবের ভক্ত, এবং যবে থেকে আমি বাবার আরাধনা শুরু করেছি আমার ভালো দিনের পর দিন হতে থেকেছে। এবং অনেকে বলে যে বড় ঠাকুরকে ঘরে রাখতে নেই, তুমি যদি আমার বাড়িতে যাও দেখবে আমার বাড়িতে শনিধাম আছে, শনিদেবের নিজস্ব একটা মন্দির আছে, এমনকি আমার বেডরুমেও কিন্তু শনিদেব রয়েছে। তো ভয়ের ব্যাপারটা একটা টাইমে প্রচুর অ্যাস্ট্রোলজার বলা যেতে পারে বা বিভিন্ন মানুষ কিন্তু ভয়ের বাতাবরণ তৈরি করেছে। তবে একজনকে তো দরকার যে সাপোর্ট করবে আমাদের, যে অন্যায় করবে তার তো প্রতিবাদ করার কেউ থাকবে। আর শনিদেব কিন্তু এমন একজন ব্যক্তিত্ব বা এমন এক ভগবান যিনি কিন্তু তার কাছে আমরা অনেক সময় হয় না যে কোনো নেতা হলে তাকে একটুখানি তোয়াজ করে চলি, বা একটু আপার লেভেলের কেউ কিছু হলে তাকে তোয়াজ। শনিদেবের কাছে কিন্তু আপার লেভেল লোয়ার লেভেল কোনো ব্যাপার নেই। যে ভালো কর্ম করবে তাকে ভালো রেজাল্ট দেবে, আর যে খারাপ কর্ম করবে তাকে কিন্তু খারাপ রেজাল্ট দেবে, এ নিয়ে কোনো ডাউট নেই। সেখানে সূর্যদেব থাকুক, স্বয়ং রামচন্দ্র থাকুক, আমরা তো দেখেছি রাবণ থেকে শুরু করে রামায়ণ মহাভারতে শনিদেবের দৃষ্টির কারণে সেখান থেকে কী অবস্থায় আমরা পৌঁছেছিলাম, এবং সেই মাইথোলজিক্যাল রিজনগুলো কিন্তু শনিদেবের একটা বিশাল ভাইটাল রোল প্লে করে। সেই জন্যই হয়তো সাধারণ মানুষ ভয় পায় বা একটু মেপে চলে আর কি। একদম একদম দরকারও আছে। ভয় পেয়ে ভক্তি করে যদি মানুষ সঠিক পথে চলে তাহলে ঠিক আছে। একদমই তাই, মানে এটাকে যদি আরো সহজভাবে বলা হয়, আজকে তুমি ক্রাইম করলে পুলিশকে ভয় পাবে, ক্রাইম না করলে তো তুমি পুলিশকে ভয় পাবে। একদম একদম তাই, তো ঘটনাটা সেই রকমই একদম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তুমি তো অ্যাস্ট্রোলজি অনেক দিন ধরেই প্র্যাকটিস করছো, অনেক মানুষের উপকার করছো, তো শনির প্রকোপে মানুষের তো খারাপ হতেও দেখেছো। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হয় কি, আমাদের কর্মফলদাতা শনিদেব, যখন আমরা এই কর্মফলটা কি এই জীবন থেকেই আসে না সেটা পাস্ট লাইফ থেকেও আসতে পারে? পাস্ট লাইফ থেকে কিন্তু আমাদের বার্থ চার্টে যেটা হয় 12খানা রাশি যে হয় তার গ্রহগত কানেকশন যেটা হয়, প্লেসমেন্ট যেটা হয়, সেটা কিন্তু পূর্ব জন্ম থেকে নিয়ে আসে। হয় না অনেকে জন্মানো ইনবর্ন দেখা যায়, অনেকে প্যারালাইসিস হয়ে জন্মেছে, বা অনেকের অঙ্গের মধ্যে কোনো রকম একটা প্রবলেম রয়েছে, বা কারো দৃষ্টিশক্তিতে প্রবলেম রয়েছে, সেটা তো আগের জন্মের কর্ম ফল নিয়ে এসছে সেই জীবনে। তবে আমি একটা কথা বলি, সম্পূর্ণটা ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তিত হয়। আমাদের দেখা গেল কি একখানা কাজ আগের জীবনে আমি দেখা গেল 50% মতন কাজ খারাপ করেছিলাম, আমাদের যখন এই জীবনে 50% তো পাবো, যদি আমরা কাজটা যদি ভালো করতে থাকি এই 50% থেকে কিন্তু মাইনাস হতে থাকবে।
মানে পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজের যে রেশিওটা, ব্যালেন্সটা কিন্তু আস্তে আস্তে হবে। নেগেটিভ পয়েন্ট কমাও, পজিটিভ পয়েন্ট বাড়াও। একদম একদম একদম। আর যেহেতু কর্মফলদাতা শনিদেব, কর্মের আকর্ষণ যেরকম করবে কর্মফলটাও কিন্তু শনিদেব দেবে। যখন খারাপ কোনো কিছু হয়, শনির ঢাইয়া বলো, শনির সাড়ে সাতি বলো বা শনির দশা হলে মানুষ কিন্তু ভয় পেয়ে যায় প্রচন্ড রকম ভাবে। কিন্তু এইটা জানে না যে খারাপ কর্মের ফল দিচ্ছে, সে তো ভালো কর্মের ফলটাও সেই দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু কেউ মনে রাখে না। এটা আমার কাছে একটা আক্ষেপ শনিদেবের ভক্ত হিসাবে, যে বহু মানুষ আছে যারা কিন্তু বড় ঠাকুরের নেগেটিভ জিনিসটা নিয়ে পড়ে থাকে। এটা আমার খুব খারাপ লাগে, মানে অ্যাজ এ ভক্ত হিসাবে খুবই খারাপ লাগে। তবে এখন প্রচুর বাতাবরণ চেঞ্জ হয়েছে, প্রচুর এডুকেটেড পার্সন আছে, যারা ইয়ং জেনারেশন আছে, তারা কিন্তু প্রচন্ডভাবে পড়াশোনা করছে মানে অ্যাস্ট্রোলজিটা। এবং আরেকটা জিনিস ভাবো না, সেটা হচ্ছে একজন দেবতা, তার কি প্রয়োজন পড়েছে হঠাৎ করে আমি তাকে পুজো দিলে সে আমার উপর রেগে যাবে? এই যে বলে যে সামনে দাঁড়িয়ে পুজো দিতে নেই। হ্যাঁ একদম। অনেকে আবার এরকম বলছে যে মাথা নিচু করে নমস্কার করবে না, মাথার উপরে চেপে বসবে। এটা একটা কথা হলো? ক্ষতি করবে। এইবারে অনেক সময় বহু মানুষকে দেখা যায় কি বলে কি, যে অনেক অ্যাস্ট্রোলজার বলে তুমি কিন্তু বড় ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে যাবে না, তাহলে বা সোজাসুজি দাঁড়িয়ে নাকি পুজো দেবে না বা তাকাবে না। পুরো নেগেটিভ। আমি কর্ম যদি ভালো করি, বা আমার তো মন্দিরে তুমি গেলেই দেখতে পারবে, মানে পুরো আই টু আই চোখে চোখ রেখে একদম পুজো দাও। আমার তো বাবা, স্বয়ং বাবা, মানে আমি জীবনে যেইটুকুনি পেয়েছি লোকের কাছে, যে ভালোবাসা থেকে শুরু করে যেইটুকুনি পজিশন হয়েছে, সম্পূর্ণটাই বড় ঠাকুরের দৌলতে, এক একটা অন্য জোটে বড় ঠাকুরের দৌলতেই। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি ব্রহ্মাণ্ডের যে সব থেকে বেশি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে শনিদেবকে, এ নিয়ে কোনো ডাউট নেই। আর হচ্ছে সব থেকে বড় কথা কি, বহু মানুষ যেরকম বলছে যে মন্দিরের সামনে যেতে না। এবার আমি মন্দিরের সামনে গেলাম না, কিন্তু খারাপ কর্ম করছি, তো সেখানে কি শনিদেবের দৃষ্টি পড়বে না? কুদৃষ্টিটা, শনিদেবের ভালো দৃষ্টি আছে, কুদৃষ্টিটাও আছে। এবার তার কর্মফলের অনুযায়ী সে সেই রেজাল্টটা পাবে। কর্মের উপর ডিপেন্ড করে যদি কেউ ভালো রেজাল্ট পায়, সেটা হচ্ছে কর্মফল তার শুভ। এবার যদি কেউ নেগেটিভ, তাহলে শনিদেবকে দোষারোপ করে ভালো কোনো কিছু হবে, কোনো লাভ নেই। একদম একদম ঠিক কথা। আচ্ছা, আমাকে একটা জিনিস বললো, তবু তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি এতদিন ধরে এই যে শনিদেবের পরম ভক্ত হয়ে আছো, তো উনি খুশি হয় কিসে? তো সবার প্রথমে আমাদের করতে হবে কি, শনিবার দিনটা মেনটেন করতে হবে। প্রত্যেক কটা মানুষের, যেহেতু 10th হাউস থেকে কর্মের বিচার করা হয়, তাহলে কি প্রত্যেকে তো কর্মের সঙ্গে যুক্ত, জানতে বা অজান্তে সবাই কিন্তু কর্মের সঙ্গে যুক্ত। তাহলে কর্মের জায়গাটা যদি পজিটিভ করতে হয়, তাহলে শনিবার দিনটা নিরামিষ ভোজন করাটা উচিত। এবং যদি সম্ভব হয় বড় ঠাকুরের মন্দির দর্শন করা, যেসব জায়গায় আছে, বহু জায়গায় এরকম আছে যে বড় ঠাকুরের মন্দির হয়তো সামনাসামনি পাচ্ছে না, কিন্তু যেই সব জায়গাগুলো আছে সেই জায়গায় অবশ্যই কিন্তু মন্দির দর্শন করা এবং প্রসাদ গ্রহণ করা। অনেকে আছে পুজো দেওয়ার পরে না ভয়ের চোটে প্রসাদ গ্রহণ করে না, হাত পা ধুতে হবে, এই সব ভয়ের একটা বাতাবরণ তৈরি করে দেয়। তাই জন্য না অনেক সময় দেখা যায় মানুষ ভয়ে না বড় ঠাকুরের প্রসাদ খেলে দেওয়ার, মানে স্নান করার, অনেকে বলে স্নান করার কথাও বলে। অ্যাকচুয়াল এটা পুরো নেগেটিভ। যে বড় ঠাকুরের যে পাঁচালি আছে সেখানেও বলা আছে ভক্তিপূর্বক যদি প্রসাদ কেউ গ্রহণ করে, তাহলে কিন্তু শনিদেব প্রচন্ড প্রসন্ন হয় এবং তাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় একদম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে সাধারণত প্রসাদে কোন ফল বা কোন মিষ্টান্ন অর্পণ করলে খুশি হন? অ্যাকচুয়াল হচ্ছে কালো জিনিসটা কিন্তু বড় ঠাকুর খুব পছন্দ করে। কালো জাম হতে পারে, ঠিক আছে, কালো জাম, কালো রসগোল্লা হতে পারে, কালো জাম ফলের দিকেও হতে পারে, নীল অপরাজিতা ফুল হতে পারে, ফুলের দিকে যদি নীল ফুলটাকে কিন্তু খুব প্রেফার করে বড় ঠাকুর। এছাড়াও হচ্ছে মুগ আর মাসকলাই এটাকে কিন্তু খুব পছন্দ করে বড় ঠাকুর। আর হচ্ছে কালো তিল আর লাল বাতাসা, এইটা হচ্ছে, আর সিডনিটাকে কিন্তু খুব প্রেফার করে। আবার মুগ কলাই এবং মাসকলাইয়ের যে খিচুড়িটা আছে, এটা অনেকে জানে না, এই খিচুড়িটাও কিন্তু বড় ঠাকুরের অত্যন্ত প্রিয়। আচ্ছা, তো এইবার আমরা যদি সঠিক মনে, যদি বাতাবরণ যার পুরো দেওয়ালে পিঠ থেকে গেছে, কোনোভাবে বেরাতে পারছে না, একটা জায়গা থেকে বেরাতে আরেকখানা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে বা কোনো না কোনো ট্রাভেলের মধ্যে সে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বুঝে নিতে হবে 100% শিওর সেখানে শনি নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আর যেখানে শনিদেব যদি কারোর উপর কুপিত হয়, যদি রামচন্দ্রকেও বনবাসে যেতে হয়, রাবণের মানে স্বর্ণ যে প্যালেসটা ছিল সেটা রাজত্ব ধ্বংস হতে পারে, আমরা সাধারণ মানুষ কি করতে পারি? তার নামে কুৎসা করে কাজের কাজ কিছু হবে না, সে কিন্তু রেজাল্ট দেবে, কেউ আটকাতে পারবে না তাকে। যদি ভগবানরা তার কাছ থেকে না বাঁচতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ কি করতে পারবো? আমরা করতে পারবো যে আমরা ভালো কর্মের মাধ্যমে আমরা জীবনে যত বড় বড় বাধা বিপত্তি আছে 100% বেরিয়ে যেতে পারবো। আমি বলে দিচ্ছি এটা, যদি শনিবার দিন কেউ নিয়ম মতন মেনটেন করতে পারে, প্লাস হচ্ছে গরিবদের কিছু দান করতে হবে। মানে আমার হয়তো সামর্থ্য নেই, 10 টাকার মধ্যে 1 টাকা দেওয়ার কিন্তু সামর্থ্য রয়েছে। এবার 1 টাকা যদি আমি দিই, সেটা কিন্তু 1000 গুণ হিসাবে কিন্তু বড় ঠাকুর হোক বা যে ইষ্ট দেওয়া হয় সে কিন্তু ফিরিয়ে দেবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। সমাজ সেবামূলক কাজ করতে হবে আমাদের, তাহলে কিন্তু জীবনের যত বড় বড় বাধা বিপত্তি আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে দানের কথা বললে, দান করা আর ঘুষ দেওয়া, সেটাও কি দানের মধ্যে? না না, ঘুষ দেওয়াটা তো আমরা নিজের কোনো কিছু পাওয়ার জন্য, পাওয়ার লোভে, মানে ওটা ইললিগাল। দানটা কিন্তু লিগাল।
আর সেটা হচ্ছে মানে ঘুষটা হচ্ছে ইল্লিগাল। আমি জানি যখন আমাদের কিন্তু মন কিন্তু একটা দেখবে, যখন কুকুর একটা বিস্কুট যখন তার প্রভু দেয় সে কিন্তু তৃপ্তি সহকারে খায়, আবার যখন ওই বিস্কুটটাই কোনো দেখা গেল দোকান থেকে সে চুরি করে নিয়ে যায় সে কিন্তু ওই বিস্কুটটা নিয়ে দৌড়ে চলে যাবে অন্য কোনো জায়গায়, লুকিয়ে লুকিয়ে খাবে। তার মানে কুকুরও জানে যে কোনটা লিগাল আর কোনটা ইললিগাল, তাহলে আমরা মানুষও কিন্তু সেটা জানি যে কোনটা লিগাল কোনটা ইললিগাল। তাই নিজের ভক্তিপূর্বক লোককে দেব। ঘুষ দেওয়াটা কি নিজের স্বার্থের জন্য, এখানেও নিজেদের কিছুটা স্বার্থ আছে, যেটা যদি কাউকে দান করছি কি স্বার্থ রয়েছে, আমাদের ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। আর ঘুষটা কি হচ্ছে, যেটা আমার আয়ত্তের মধ্যে না সেটা আমি তাকে দিয়ে সেটার থেকে একটা বেনিফিট পাওয়ার চেষ্টা করছি। কিন্তু একই বেনিফিট পাওয়ার চেষ্টাতেই তো আজকে যে মানুষের যে প্রত্যেকটা বারের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে, মাথা টেকছে, প্রসাদ দান করছে, সেটাও তো শুধু নিজের ভালো যাতে হয়, এটা তো সৎ উদ্দেশ্য, আর ওটা তো অসৎ উদ্দেশ্য। এখানে কিন্তু কাউরটা মেরে করছি না। আমি যদি ঘুষ দিয়ে দেখা গেল কোনো চাকরি নিচ্ছি, তার মানে কিন্তু কাউরটা মেরে নিচ্ছি। কিন্তু যখন সৎ উদ্দেশ্যে নিচ্ছি, সবাই প্রে করতে পারে তো, কেউ প্রার্থনা করে আমি যদি ঠাকুরের থেকে কিছু প্রাপ্তি নিতে পারি, বড় পাই, সেটা তো আমি কাউরটা মেরে নিচ্ছি না। সে 10 জনও যদি একটা চায় 10 জনই পাবে। কিন্তু যখন আমি ঘুষ দিয়ে করছি, তার মানে কি আমাদের তো একটা লিটিল অফ অ্যামাউন্ট থাকে, বা দেখা গেল নাম্বার থাকে যে আমাদের 10 জন চাকরি দেয়, 10 জনের দেখা গেল ভ্যাকেন্সি, তো সেখান থেকে আমি যদি ঘুষ দিই ওই 10 জনের মধ্যে আমি তো ঢুকে গেলাম। একজন মানুষ যে লিগাল, যার ভাগ্যে ছিল বা যে লিগাল সত্যিকারের কষ্ট করে সেই জায়গাটা অ্যাচিভ করেছে, তার জায়গাটা মেরে করলাম। আর যখন আমি কোনো কিছু কাউকে দান করছি মানে আমি কিন্তু সেখান থেকে আমাদের একটা অ্যাচিভমেন্ট পাওয়ার একখানা ইচ্ছা তো রয়েছে, প্রার্থনা রয়েছে, তাতে কি হচ্ছে ওটা কিন্তু আমরা চাইছি, প্রার্থনা করছি। আর ওইটা ঘুষ দিচ্ছি মানে হচ্ছে আমি ওটা ডিজার্ভ করছি, মানে হচ্ছে আমার ওটা লাগবে, তাই জন্য আমি দিচ্ছি। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি মতে অনেক মানুষের অনেক রকম মানে ভ্রান্ত ধারণা আছে যে শনির দশা পড়লো মানেই খারাপ। তো শনির দশার কি পুরোটাই খারাপ? না, একদমই না, একদমই না। একটু বলো। আমি অনেক মহান মহান ব্যক্তিত্ব আছে, ইউটিউবে বা গুগলে সার্চ করলেও দেখা যাবে। যখন স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন কিন্তু ওনার শনির 7.5 চলছিল। শনির 7.5। তার আগে কিন্তু স্বামী বিবেকানন্দকে কিন্তু সেরকম ভাবে কিন্তু লোক অতটা জানতো না, কিন্তু ওইখান থেকে আসার পরে কিন্তু সারা ব্রহ্মাণ্ড জেনে গেল যে হ্যাঁ স্বামী বিবেকানন্দ বলে একজন। তাহলে কি শনির 7.5 সে গেইন করলো। এবং শনির দশাতে তুমি দেখবে অমিতাভ বচ্চন কিন্তু প্রথম দিকে প্রচুর বই কিন্তু ফ্লপ হয়েছে তার, প্রচুর যারা প্রিভিয়াস লোক আছে তাদের মুখেও শোনা ওটা। আমি এগুলো স্টাডি করি, যেহেতু শনিদেবের নামে অনেকে নেগেটিভ কথা বলে, তো আমি তাই জন্য স্টাডি করি এগুলো। যখন গুগলে সার্চ করছি দেখছি যখন থেকে শনির দশা পড়েছে, তারপর দিয়ে কুলি বই থেকে শুরু করে নানা বই, আর অমিতাভ বচ্চনকে ঘুরে তাকাতে হয়নি। মানে এইটা একটা মানে বাজে একখানা এসে দেয়। এইবারে হ্যাঁ হাউস একটা ইম্প্যাক্ট করে, যে শনি কোন ঘরে রয়েছে, প্লাস হচ্ছে সেই ব্যক্তিটা কি রেমেডিয়াল প্রসেস করেছে তার জীবনে। দেখা গেল যদি কেউ খারাপ কাজ করে, তাহলে কিন্তু শনির দশা, শনির অন্তর্দশা হোক বা শনির ঢাইয়া হোক বা শনির 7.5 হোক, তাকে বাঁচাতে পারবে না ব্রহ্মাণ্ডের কেউ। কত টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকুক, যদি কর্ম খারাপ হয়, বড় ঠাকুর কিন্তু সেই পিরিয়ডে এসে পুরো 12টা বাজিয়ে দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর যদি কর্ম ভালো থাকে, যেমন মহেন্দ্র সিং ধোনিকে কজন চিন্তা, কিন্তু যখন শনির 7.5 পড়লো, সেখান থেকে কিন্তু সে একটা লাইফ লিড করে বেরিয়ে গেল, মানে ইন্ডিয়ান ক্যাপ্টেন থেকে এখন তো একটা লেজেন্ড। তো সেখান থেকে কিন্তু বড় ঠাকুরের কি পায়, বলে না যে একজন ভিখারিকেও রাজার পজিশন দিতে পারে, বা আবার রাজাকেও ভিখারির জায়গা করে দিতে পারে শনিতে। আচ্ছা, শনির এই যে ঢাইয়া, এটা কি সত্যি খুব ভয়ঙ্কর মানে শনি পিরিয়ডের মধ্যে? দেখো, মেন হচ্ছে কি, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, শনির 7.5 শনির ঢাইয়াতে না মানে গুরুজনদের একটা কিন্তু ইম্প্যাক্ট করে লাইফের উপরে, তো এই জিনিসটা করে। কিন্তু আদারওয়াইজ যদি তুমি বলো শনির ঢাইয়াটা, আমি একটু এক্সপ্লেন করছি কাকে বলছে। রাশি থেকে যখন 4র্থ ঘরে থাকে শনি, তখন হচ্ছে দেখা গেল আমার রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশি থেকে 4র্থ ঘরে যদি শনি থাকে, তখন ওটাকে বলা হচ্ছে 4র্থ ঢাইয়া, মানে ঢাইয়া ওটা। আবার 8ম ঘরে যখন থাকবে রাশি থেকে, তখন হচ্ছে 8ম ঢাইয়া বলা হয়। যেমন এখন হচ্ছে তোমার সিংহ রাশির এখন 8ম ঢাইয়াটা চলছে। তো আমরা যদি এই সময় যদি মেনটেন না করি, মানে আর শনিদেব কিন্তু যখন মানুষের রাশি হিসেবে আসবে, দশা, অন্তর্দশা বা গোচর বা ট্রানজিট যেটাকে বলছে, ট্রানজিটে যখন আসবে, তখন কিন্তু নিউট্রাল হিসাবে আসবে, চলে যাবে, লোকে টেরি পেলো না, এটা কিন্তু হবে না। শনিদেব হচ্ছে মহারাজ, গ্রহরাজ। তো উনি যখন লাইফে আসবে, লোককে বোঝাবে যে হ্যাঁ আমি এসছি, এবার এসছি, সেটা হতে পারে লাইফটা একটা চেঞ্জিং মোমেন্ট করে দিল, বিশাল রকম একটা ভিখারিকে রাজার জায়গা তৈরি করে দিল, অথবা যার কর্ম খারাপ আছে সেই রাজাকেও
রাজা হরিশ্চন্দ্রকে যেরকম করেছিল, তো সেখান থেকে ভিখারি করে দিয়েছে, এমনকি ডোমের কাজও কিন্তু রাজা হরিশ্চন্দ্রকে করতে হয়েছিল। তাই জন্য শনিদেব যখন আসবে এইটা ভাবার কোনো ব্যাপার নেই যে আসবে, আমি টেরি পেলাম না শনির দশা আসলো কখন, শনির ঢাইয়া আসলো, শনির সাড়ে সাথী কখন। কিন্তু হ্যাঁ, যদি কেউ মানে দেখা গেল প্রচুর স্ট্রাগল করেছে, জীবনে দাঁড়াতে পারেনি, কিন্তু তার কর্ম ভালো ছিল, এই শনির ঢাইয়া, শনির দশা, শনির সাড়ে সাথীতে তাকে এমন জায়গা দিয়ে দেবে না, সে লাইফে ভাববে যে আমার জীবনে বারবার করে আসুক এই সময়। বাহ, আচ্ছা শনি তো তোমার বাবাই বলতে পারো, তুমি যেভাবে তুমি ভালোবাসো, তো সেই জায়গা থেকে আমাকে আমার দর্শকদের জন্য কোনো টোটকা দাও যাতে উনি খুশি হবে। দেখো, শনিদেবের যদি টোটকা করতে হয়, সবার প্রথমে বললাম যে শনিবার দিন কিন্তু ভুল করে ড্রিঙ্ক করা যাবে না, আচ্ছা, কোনোভাবে ড্রিঙ্ক করা যাবে না। আর হচ্ছে শনিবার দিনটা নিরামিষটা অবশ্যই করবে, আর কম করে 8খানা প্রদীপ জ্বালাবে, 4টে সরষের তেলের প্রদীপ, 4টে তিল তেলের প্রদীপ। এটা অত্যন্ত পাওয়ারফুল রেমেডি। এবং যারা মানে প্রচুর পরিশ্রম করার পরে, এটা কোথায়? এটা শনিদেবের মন্দির হলে সব থেকে ভালো, উত্তর দিকে মুখ করে জ্বালাতে হবে। এটা সন্ধ্যাবেলার পরে জ্বালাবে, এটা সন্ধ্যাবেলার দিক থেকে জ্বালাতে পারে। 8খানা প্রদীপ উত্তর দিকে মুখ করে, এবং যাদের একদম পিছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, কোনোভাবে বেরাতে পারছে না, নিয়মিত শনিবার করে শনিদেবের মন্দিরে যান, কিছুক্ষণ টাইম স্পেন্ড করুন, মন্ত্রগুলো শুনুন, ওম সাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটা কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র। আর হচ্ছে প্রসাদটা গ্রহণ করতে হবে শনিদেবের ভক্তিপূর্বক। পুজো অনেকে দেখি যে পুজো দিয়ে যায়, কিন্তু ভয়ের চোটে প্রসাদ গ্রহণ করে না, এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট করে লাইফের মধ্যে। তো যদি মানে এতে তোমার কি মনে হয় উল্টে আরো ভগবান রুষ্ট হন? রুষ্ট তো হবে। দেখো, আমাকে যদি আমায় প্রসাদ দিচ্ছ, তুমি সেটাই খাচ্ছ না, দেখা গেল আমাকে কেউ পুজো দিচ্ছে, পুজোর জিনিসটা যদি এখন ওয়েস্টেজ হয়ে যায়, এবার সবার মেন্টালিটি যদি সেম হয়, তাহলে সেই প্রসাদটা তো জলে দিয়ে দিতে হবে, যে না বড় ঠাকুরের প্রসাদ খেলে এটা। কোনো ঠাকুরের প্রসাদকে কিন্তু মানে ফেলে দেওয়াটা ঠিক না, বা অভক্তি করাটা ঠিক না। তো এখানে শনিদেবের ব্যাপারটা একটুখানি, যেহেতু লোকে কঠোর জায়গা একখানা দিয়েছে, সেই জন্য ভয়ে খায় না লোকে। এটা না যে কেউ ইচ্ছা করে খাচ্ছে না, এরকম না, না, কেউ না কেউ বলে রেখেছে যে তোমাকে স্নান করতে হয় বা খাবে না। অনেকে যেটা তুমি বললে যে মাথা নিচু করে নমস্কার করলে ঘাড়ের উপর চেপে যাবে, বা চোখের দিকে তাকা। কি, আমি যদি কর্ম ভালো করি, চোখের দিকে, সে তো বাবার দিকে যদি আমি তাকাই, বা মায়ের দিকে যদি আমি চোখ হিসেবে তাকাই, সে কি আমায় ধ্বংস করে দেবে? এটা তাহলে সে সৃষ্টি করলো কেন? একদমই তাই, একদমই তাই। তো কর্মটাকে পজিটিভ করতে হবে, কর্ম পজিটিভ হলে সবকিছু করতে পারো। আর যদি কর্ম যদি খারাপ থাকে, তাহলে ভয় পেতে হবে, ভয় পেয়ে দূরে দূরে গেলে যাবে কোথায়? মানুষের জীবদ্দশায় শনির দৃষ্টি পড়বেই কোনো না কোনো টাইমে। কোন সময় তুমি যাচ্ছ না ওই দিক দিয়ে, উনি ঠিক খুঁজে বের করবে। মানে প্রত্যেক কটা জিনিসের উপরে কিন্তু তার ইম্প্যাক্ট রয়েছে, পশু থেকে শুরু করে যত জিনিস, মানে জীব জগতে যা যা আছে প্রত্যেক কটা জিনিসের উপরে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলবে 100%। আচ্ছা, ম্যাক্সিমাম এই বাড়ির ঠাকুরের মন্দির রাস্তার ধারে বাস স্ট্যান্ডেই হয় কেন? দেখো, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেকে গ্রহের মন্দির বলে। তো আগেকার দিনে কি হতো, গ্রহকে গ্রহরাজ, তো সেই গ্রহ পূজাটা না বাড়ির বাইরে করা হতো ম্যাক্সিমাম সময়। এই ক্ষেত্রে দেখা যাবে ম্যাক্সিমাম জায়গাতে পাড়ার গলি গলিতে হোক, মেন রোডের মাঝখানে হোক, সেই জায়গাটাতে কিন্তু বড় ঠাকুরের পুজো। কিন্তু এখন বহু ক্ষেত্রে দেখেছি, যেমন আমার বাড়িতেও কিন্তু বড় ঠাকুরের মন্দিরও, যেমন কি বেডরুমেও আছে। এটা আস্তে আস্তে মানুষের মধ্যে একখানা বুঝতে পারছে যে কালপুরুষ রাশিচক্রের সব থেকে পাওয়ারফুল প্ল্যানেট যদি কিছু থাকে, সে হচ্ছে স্যাটার্ন। স্যাটার্নের যে কম্বিনেশন, কারণ কি 10th and 11th হাউস মানে হচ্ছে সব থেকে ভাইটাল ঘর। 10th হাউস থেকে আগেও বললাম যে কর্মের বিচার হয়, 11th হাউস থেকে কর্মফলের বিচার হয়। মানুষের জীবনে সব থেকে ভাইটাল রোল প্লে করে হচ্ছে শনিদেব লাইফে। আর ওটা কিন্তু অল্প সময়ের না, এক একটা রাশিতে থাকে 2.5 বছর। মানে একটা 12খানা সার্কেল, মানে 12খানা রাশি ঘুরতে 30 বছর লাগে। মানে আমার যদি শনির সাড়ে সাথে শুরু হয়, ওই শনির সাড়ে সাথে আবার ব্যাক করে আসতে আমার 30 বছর লাগবে। তাহলে যখন আসবে তখন কিন্তু লং টাইম থাকছে। তাই জন্য অন্যান্য সব থেকে গ্রহের মধ্যে সব থেকে বেশি টাইম থাকে হচ্ছে শনি মহারাজ। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে শনিদেবের তো 40 আছে একদম। তো এইটা পাঠ করা বা কাদের কাদের পাঠ করা উচিত, কাদের পাঠ করা উচিত নয়, বা নাকি শুনলেও একই কাজ হয়, এই ব্যাপারে যদি একটু বলো। দেখো, শনি 40 যেটা আছে, এটা সবাই শ্রবণ করতে পারে। আর শনি 40 হোক, হনুমান 40 হোক, এগুলো কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। মানে এখন খারাপ ভাবে নিও না, হনুমান 40টা যেমন এই মুহূর্তে খুব ট্রেন্ডিং এ আছে, মানে হ্যাঁ, হনুমান 40 পড়লে ভালো হয়, এটা সবাই জানে এখন। এইবার অনেকে জানে কি শনিদেবের সঙ্গে হনুমানজির কিন্তু একটা ভাবে কি অ্যান্টি, একটা মতবিরোধ আছে, কিন্তু অ্যাকচুয়াল না। কিন্তু শনিদেব আর হচ্ছে হনুমানজি কিন্তু পরম মিত্র। আমার শোনা বা আমার বন্ধু বান্ধবের মধ্যে এই ধারণাও আছে যে হনুমান 40 যে পড়ে, সে যদি শনি 40 শুনেও ফেলে, সেটার নাকি সুগুণটা কেটে যায়। না না, এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি, দেখো, একে অপরের তো পরম মিত্র। আজকে যদি তোমার সঙ্গে যদি আমার ভালো রিলেশন থাকে, যদি যে কেউ মানে থার্ড পার্সেন্ট এসে যদি থাকে তোমার সঙ্গে যদি ভালো কথা, আমার তো ভালো লাগবে জিনিসটা, যেহেতু রিলেশনটা ভালো। এবার লোকে কি করেছে, নেগেটিভ ইম্প্যাক্ট করে ফেলেছে। হনুমানজি লাইফে যা যা পেয়েছে, অষ্টসিদ্ধি,
নওসিদ্ধি যেটা আছে সেইগুলো কিন্তু সব বড় ঠাকুরের জন্য পেয়েছে। আবার বড় ঠাকুরকে যখন রাবণ আটকে রেখেছিল, নবগ্রহকে যখন আটকে রেখেছিল, তখন কিন্তু হনুমানজি কিন্তু ওনাকে বাঁচিয়েছিল। এমনকি যে সোনার লঙ্কা যে ধ্বংস হলো, এখানে কিন্তু শনিদেব আর হনুমানজির প্ল্যানিং এ হয়েছে। প্ল্যানিংটা ছিল বড় ঠাকুরের, আর হনুমানজিকে মেন জিনিসটা, কারণ কি দৃষ্টিটা দরকার ছিল। তো ওই সময় তো সোনার লঙ্কা তো এমনি এমনি চলে যাবে না, শনিদেবের দৃষ্টিটার ব্যাপারটা ছিল ওখানটায়। তখন শনিদেব এবং হনুমানজি কিন্তু দুজন মিলে সেই জায়গাটা প্ল্যানিং করে জিনিসটা করেছে। এটা লোকে জানে না, অনেকে জিনিসটা, এটা অনেক মাইথোলজিক্যাল রিজন আছে যে বড় ঠাকুরের সঙ্গে হনুমানজি। আর তাই জন্য দেখবে বড় ঠাকুরের যে মন্দির আছে, মন্দিরের আশেপাশে হনুমানজির মন্দির থাকবেই থাকবে। এমনকি শনি সিগনাপুরে দেখবে যে শিলারূপে আছে, তার সামনে হনুমানজি। এমনকি হনুমানজির যত বড় বড় মন্দির আছে তার আশেপাশে কিন্তু শনিদেব থাকবে। ঠিক, এই জন্য বরদান দেওয়া রয়েছে যে হনুমানজিকে বড় ঠাকুর বরদান দিয়েছিল যে যে তোমার পুজো মানে সত্য মনে করবে বা হনুমান চালিসা পাঠ করুক শনিবার বা মঙ্গলবার, আমি তাদের উপর সবসময় কৃপা দৃষ্টি দেবো, এটা বড় ঠাকুর বলেছিল। কিন্তু হনুমানজি তখন বলেছিল না, তুমি হচ্ছে কর্মফল দাতা। দেখা গেল কোনো ভক্ত এরকম হতে পারে যে নেগেটিভ কাজ করছে, এবার তুমি আমার ভক্ত হিসাবে তুমি তাকে ছেড়ে দিলে, এইটা না, তুমি নিজের কর্মটা করবে। হ্যাঁ, এটা তুমি আমাকে একটা বরদান দিয়েছে যে আমার ভক্ত যদি কেউ হয় সেটা খুব পজিটিভ। এটাও বাস্তব যে হনুমানজির যদি কোনো ভক্ত থাকে তার উপরে কিন্তু বড় ঠাকুরের কোনো সময় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, যতক্ষণ না সে নেগেটিভ কোনো কাজ করছে, একটা প্লিজড ভাব থাকে তাদের মধ্যে। বাহ, এবার আমি তোমার কাছ থেকে শনি চালিসাটা শুনতে চাই। আচ্ছা। जय गणेश गिरिजा सुबन मंगल करन कृपा, दीनन के दुख दूर करी, कीजे नाथ निहार। जय जय श्री शनिदेव प्रभु, सुनो विनय महाराज, करहु की पाहे रवि तनय, राखहु जन की लाज। जयति जयति शनिदेव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु साम विराजे, माथे रतन मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, तेरी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमा चम चमके, हिय माल मुक्तन मनिदम के। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संहारा। पिंगल कृष्णो छाया नंदन, यम कनस्त रौद्र दुख भंजन। सौड़ी मंद सनी दस नामा, भानुपुत्र पूजहि सब कामा। जा पर प्रभु प्रसन्न हुई जाहि, रंकहु राहु करे सनमाहि। पर्वत हो तृणो होई निहारत, त्रिनहु को पर्वत करि डारत। राज मिलन बन राम ही कीन्हा, कई केहू की मति हरि लीन्हा। बनहु में मृग कपट दिखाई, मात जानकी गई चुराई। लखनी शक्ति विकल करि डारा, मची गादल में हाहाकारा। रावण की गति मति बौराई, रामचंद्र सौ बैर बराई। दियो कीट करि कंचन लंका, बजी बजरंग वीर की डंका। निप विक्रम पर जप पगुधारा, चित्र मयूर निगल गे हारा। हार नौ लखा लागो चोरी, हाथ पैर डरवायो तोड़ी। भारी दसानी कृष्ट दिखायो, तेलु घर कोलू चलवायो। विनय राग दीपक महकीन हो, तब प्रसन्न प्रभु है सुख दिन हो। हरिश्चंद्र निपुनारि बिकानी, आपौ वरे डोम घर पानी। वैसे नल पर दशा सिरानी, भूजि मीन कूद गई पानी। श्री शंकर ही गयो जब जाई, पार्वती को सती कराई। तनि बिलोकत ही करि रीसा, नबोड़ी गयो गौरी सुत सीसा। पांडव पर है दशा तुम्हारी,
बची द्रौपदी होती उधारी, कौरव की भी गतिमति मारो, युद्ध महाभारत करि डारो, रवि कहा मुख महादरि तत्काला, लेकर कूदी परो पाताला, शेष देव लखी बिनती लाई, रवि को मुक्ते दियो छुड़ाई, वाहन प्रभु के साथ सुजाना, गज दिग्गज गर्दभ में गोस्वाना, जम्बुक सिंह आदि नखधारी, सोफल ज्योतिष कहत पुकारी, गजवाहन लक्ष्मी गृह आवे, हाय ते सुख संपत्ति उपजावे, गर्द बहानी करे बहु काजा, सिंह सिद्ध कर राज समाजा, जम्बुक बुद्धि नष्ट करि डारे, मृग कष्ट प्राण संहारे, जब आबहि पबु स्वान सवारी, चोरी आदि होए डर भारी, तैसे ही चारि चरण ये नामा, स्वर्ण लौह चांदी और तामा, लौह चरण पर जब प्रभु आवे, धन जन संपत्ति नष्ट करावे, शाम ताम्र रजत शुभकारी, स्वर्ण सर्व सुख मंगल भारी, जो ये शनि चरित्र नित गावे, कबू न दसन कृष्ट सतावे, अद्भुत नाथ दिखावे लीला, करे शत्रु के नसिबल ढीला, जो पंडित सुजोग बुलवाई, विधिवत शनि ग्रह शांति कराई, पीपल जल शनि दिवस चरावत, दीप दान दे बहु सुख पावत, कहत राम सुंदर प्रभु दासा, शनि सुमिरत सुख होत पकासा, पाठ शनैश्चर देव को की हो बात तैयार, करत पाठ 40 दिन, हो भव सागर पार। दोहा। प्रतिमा श्री शनिदेव के लौह दतुवन बाय, प्रेम सहित पूजन करे सकल कष्ट कटि जाए, चलिशा नित्य में कही सुनि धरि धैन, निश्चय शनि ग्रह सुखत है पवहि नर सम्मान। द्विभुजा दीर्घायो दंड पास धराय च, पिंगाक्षाम यम रूपाय शनिदेवाय नमो नमः। थैंक यू। আচ্ছা, হনুমান চল্লিশার মতন এখানেও 40টা শ্লোক আছে। একদম একদম, সেই জন্য এটাকেও শনি চল্লিশা বলে। একদম পুরো পুরো মানে মাইথোলজিক্যাল অনেক কিছু জিনিসের মধ্যে বর্ণনা। মানে আমি সত্যি আপনাদেরকে একটা কথা বলছি, মানে আজকে সত্যি এই মুহূর্তে স্টুডিওর এনভায়রনমেন্টটা সত্যি একটা পজিটিভ অরা, পজিটিভ এনার্জি কিন্তু ফিল করছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো, তাহলে কেউ যদি পাঠ করতে পারছে না, হয়তো শুনছে, সেই ক্ষেত্রে সে কি উপকার পাবে? দেখো, মেন হচ্ছে প্রত্যেকের বাড়িতে কিন্তু বাস্তুর একটা প্রবলেম থাকে, কম বেশি থাকবে, যতই মেনটেন করুক না কেন একটা কিন্তু প্রবলেম কিছু না কিছু থাকবে। সেই ক্ষেত্রে আমি সবসময় মানুষকে রেকমেন্ড করি, অনেকে তো মন্ত্র উচ্চারণ করতে পারে না, কিন্তু সে যদি যে কোনো মন্ত্র চালিয়ে, পজিটিভ মন্ত্রগুলো, কিছু নেগেটিভও আছে সেই জিনিসগুলো না, যেগুলো হনুমান চালিসা আছে, শনি চালিসা আছে, বা মাতা রানীর কিছু গান রয়েছে, ভোলেনাথের গান থাকুক, এই গানগুলো কিন্তু বা মন্ত্রগুলো চালানো, বা গায়ত্রী মন্ত্র হতে পারে। তো এই মন্ত্রগুলো কিন্তু যদি বাড়িতে চালায়, বাড়ির যে নেগেটিভিটিটা থাকে না সেটা কেটে যায়। এমনকি যে ব্যক্তির মধ্যে মানে নেগেটিভিটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, তো সেখান থেকে দেখা যাবে কি তার মধ্যে কিন্তু পজিটিভ একটা ঊর্জা তৈরি হয়। এইটা মানে খুব পাওয়ারফুল। প্রত্যেকের বাড়িতে আমি মনে করি যে অন্তত কিছু না পারলেও ঠাকুরের গান ফানগুলো চলা উচিত। তাতে কি হবে, নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কিন্তু বাড়ির যেগুলো থাকে প্লাস যে মানুষের মধ্যে, তো সেটা মেন্টাল পিসও পাওয়া যায় বিশাল রকম ভাবে, বিশাল রকম ভাবে। খুব ভালো লাগে দাদা। মোটামুটি ধরো না, কোনো আমাদের হাতে তো সবকিছু নেই, আমরা কি করতে পারি, কর্ম করতে পারি, কর্মফল তো সেই উপরবেলাই দেবে। কেউ বড় ঠাকুরকে ভালোবাসতে পারে, কেউ হনুমানজিকে করতে পারে, কেউ মা দক্ষিণাকালীকে, কেউ ভোলেনাথকে, কেউ গণেশ ঠাকুরকে। সবাই তো একটাই রূপ, তার বিভিন্ন রকম ভাবে পূজা অর্চনা হয়। তো যদি কেউ এই মন্ত্রগুলো শোনে মানে রেগুলার লাইফে, তাহলে কিন্তু জীবনের অনেক কিছু বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারে। মানে এটা মানুষের পরিষ্কার ভ্রান্ত ধারণা যে হনুমান চল্লিশা বা শনি চল্লিশা এগুলো খারাপও করতে পারে, এই ধারণাটা পোষণ করবেন। একদমই নেগেটিভ মানসিকতা নিয়ে যে কাজ করবে সেই কাজ কিন্তু নেগেটিভই হবে। আর যদি কেউ পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি কোনো কাজ করে 100% পজিটিভ হবে দাদা, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি। আর সবসময় সতর্ক থাকতে হবে। আর যে মানুষগুলো সবসময় নেগেটিভিটি দেয়, অনেক অ্যাস্ট্রোলজারও দেয় দাদা, যে তুমি এই জিনিসটা করবে, তুমি এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে কেন, কে অ্যাক্সিডেন্ট করাবে আর কে এসে করবে? যদি কেউ ভগবানের আরাধনা করে, তার ক্ষতি করে দেখা অনেকে করে, তো যে নেগেটিভ কাজ করে। আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি, কোনো ব্যক্তি যদি ধার্মিক হয়, প্রকৃতপক্ষে ধার্মিক হয়, মন্ত্র উচ্চারণ করে, তার ক্ষতি কেউ করতে পারবে না, এটা 100%। কিন্তু এই যে তান্ত্রিকরা এই যে
বান মারছে, বশীকরণ করছে, হ্যাঁ করে এগুলো করে, কিন্তু এইগুলো কাদের উপর করতে পারবে? এইগুলোর কিন্তু এফেক্ট আছে কাদের উপর করতে পারবে? যারা নর্মাল মানুষ, যারা কোনো কিছু ফানে না, তাদের উপর 100% রেসে হবে। এবারে তার উপরেও কিন্তু রাহু কেতুর ইম্প্যাক্টটা দেখে নিতে হয়। বার্থ চার্টে রাহু কেতুর প্রত্যেকের উপরেই যে হবে তা কিন্তু না, রাহু কেতু এবং শনির ইম্প্যাক্টটা দেখে নিতে হয়। যদি কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট হয়, তখন কিন্তু কালা জাদু হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, বা যেটা তুমি বলছো বান মারা বা নেগেটিভ কাজগুলো, সেগুলো হয়। কিন্তু সেই ব্যক্তি যদি, যেই ব্যক্তি দেখা গেল রাহু কেতু বা স্যাটার্নের পজিশন খারাপ রয়েছে, সেই ব্যক্তি যদি ধার্মিক ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, রেগুলার বেশি মন্ত্র জপ করে, বা যত পজিটিভ কাজগুলো আছে সেই জিনিসগুলো করে, তার ক্ষতি ব্রহ্মাণ্ডের কেউ করতে পারবে না। সে যত বড় তান্ত্রিক হোক, যত বড় অঘরী হোক, বা যেই হোক, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে ভগবানের শরণাপন্ন, যেখানে ভগবান তাকে সাপোর্ট দিচ্ছে, ব্রহ্মাণ্ডের কে তার কে কি করে নেবে? ঠিক কথা। আচ্ছা, এবারে আসি একটু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। সেটা হচ্ছে আমরা অমিতাভ বচ্চনের হাতে নীলা দেখি, বা সালমান খানের হাতে ফিরোজা দেখি। তো এইগুলোর একটুখানি বলে দিতে। সবাই মানে কম বেশি লোকে তো মানবে, গ্রহের এফেক্ট তো বুঝতেই হবে। এবারে অনেকে বলবে যে অ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি না। যেখানে গীতাতে একখানা শ্লোক আছে, সেখানে জ্যোতিষের কথা রয়েছে। আমি শনি চালিসা পাঠ করলাম, সেখানেও কিন্তু জ্যোতিষের কথা রয়েছে। প্রত্যেকটা বেদ পুরাণে লেখা আছে। সেখানে কিছু মানুষ রয়েছে, এমনকি তুমি দেখবে যত বড় বড় হাসপাতাল আছে, হাসপাতালের সামনে মন্দির আছে, অনেকের রিসেপশনেও মূর্তি থাকে। হ্যাঁ, মূর্তি থাকে। তাহলে যেখানে সবাই মেনে নিচ্ছে, বড় বড়, ইভেন তুমি একজনকে বলতে ভুলে গেলে, বিরাট কোহলি। বিরাট কোহলি মার্কেট পুরো মানে পড়ে গেছে যখন মাঝখানে, কিন্তু ওর কিন্তু মানে খেলার পড়ে গেছিল। তখন ফার্স্ট একটা সেঞ্চুরি করেছিল অনেক বছর পরে, তখন কিন্তু একটা কবজ নিয়ে একটা চুমু দিচ্ছিল ইসের মধ্যে, ওটা কিন্তু ভাইরাল হয়েছিল যে ইসে। তারপরে প্রেমানন্দ মহারাজের কাছে গেছিল। আমি আর একটা কথা বলবো, যারা প্রচন্ড ভাবে ডিপ্রেশনে চলে গেছে, প্রচন্ড ভাবে, তা বেরোনোর কোনো অপশন নেই, তারা কিচ্ছু করতে হবে না, ঠাকুরের নাম জপ করুন আর প্রেমানন্দ মহারাজের ভিডিওগুলো দেখুন। আমি নিজের প্র্যাকটিক্যাল লাইফে আমি নিজেও ফলো করি এটা নিয়ে দেখুন, যার থেকে আমি পজিটিভ ঊর্জা পাবো। তোমার চোখে প্রেমানন্দ মহারাজ সত্যি কি কোনো দৈবিক মানুষ? আমার তো মনে হয় এরকম। কারণ হচ্ছে কি, ওনার মধ্যে এত পজিটিভিটি আছে না, মানে পুরো পাওয়ার প্যাক পজিটিভিটির। প্রেমানন্দ মহারাজের আমি যে কোনো, আর এমন হয়ে যায় মানে আমি ভাবছি কি এই জিনিসটা এরকম করবো কি করবো না, দেখি হঠাৎ করে চালিয়েছি, দেখি প্রেমানন্দ মহারাজ ওইটাই রিলেটেড কিছু একটা বলছে। তাই এইটা আমি মনে করি উনি দৈবিক একখানা শক্তি ওনার মধ্যে বিশাল ভাবে রয়েছে। আর উনি কোনোদিন কোনো নেগেটিভ কোনো কিছু বলে না, সবসময় পজিটিভ। উনি যেই কথাগুলো বলে না, প্রচন্ডভাবে পজিটিভ। এটা কিন্তু আমাদের ইয়ং জেনারেশন থেকে শুরু করে, যদি ওনার কথা মেনে যদি চলা যায়, 100% পজিটিভ রেজাল্ট হবে। আমাদের ভারত তথা বাইরে, আউট অফ ইন্ডিয়াও কিন্তু বহু মানুষ ওনাকে কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে, আর রেসপেক্ট করার দরকারও আছে। উনি প্রচন্ড পাওয়ারফুল মানুষ, মানে অ্যাজ পার মাইথোলজিক্যাল দিক থেকে যদি দেখতে যাই, ওনার মতো গুণী মানুষ হওয়া কিন্তু, আমরা এই জেনারেশনে ওনাকে যে আমরা টিভিতেও সাক্ষাৎ দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, খুব পাওয়ারফুল ব্যাপার। এটা খুব ভালোভাবে বললে, এটা তুমি ভালোভাবে বোঝালে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে তুমি তো মানে অঘরী ক্রিয়া বা এই জাতীয় কাজের সঙ্গে তুমি যুক্ত, একদম। তো এই দুটো লাইফের মধ্যে কোনো সময় কোনো ক্ল্যাশ হয় না? দেখো, মেন হয়ে যায় কি, আমি কোনো সময় নেগেটিভ কাজ করি না দাদা। যেহেতু শনিদেবের ভক্ত আমি, তো আমি অফার আসে, এরকম না যে অফার আসে না। অনেকে জানে যে শনিদেবের যখন ক্রিয়া করি, তার মানে অনেকে জানে যে এর মধ্যে পাওয়ার রয়েছে। তো জানি না যে এরকম না, যে নেগেটিভ কাজ জানি না যে তা না, শিখতে হয়েছে, অনেক ক্ষেত্রে শিখতে হয়েছে। কারণ কি, সবকিছু শিখে রাখা দরকার, কিন্তু প্রয়োগ বাস্তবায়িত আমি লাইফে কোনোদিন করবো না। কারণ হচ্ছে আমি জানি কর্মফল মানুষকে ভোগ করতে হবে। কারণ কি, আমার দ্বারা যদি কারোর ক্ষতি হয়, সেই ক্ষতির রেসপন্সিবিলিটি সম্পূর্ণ কিন্তু আমার। আর শনিদেব কিন্তু কাউকে ছাড়েনি, নিজের বাবাকে ছাড়েনি। আমি যত বড়ই ভক্ত হই না কেন, যদি আমি নেগেটিভ কাজ করি, তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু আমাকে নিতে হবে। তাই জন্য আমি সবসময় পজিটিভ কাজ করি। আমাদের অলরেডি শনিধাম ওয়েলফেয়ার ট্রাস্টের নামে প্রচুর মানুষের সঙ্গে যুক্ত হয়ে, মানে খাদ্য ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যত পোশাক পরিচ্ছদ দেওয়া, পরবর্তীকালে অ্যাম্বুলেন্স, বৃদ্ধাশ্রম, এইসব প্রজেক্টগুলো রয়েছে আমাদের। তাই জন্য না, আমাদের সঙ্গে প্রচুর মানুষ যুক্ত। যে যদি নেগেটিভ কাজ করতাম, হয়তো সেই জিনিসটা থাকতো না। অর্থ কম রোজগার করি, কিন্তু সম্মান এবং ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর সব থেকে যেটা আমার মেন প্রাধান্য ছিল, শনিদেবের নামে যে নেগেটিভিটিটা ছিল, তুমি দেখবে আমার প্রোফাইলে গেলেও দেখতে পারবে, বহু মানুষের কিন্তু সেই নেগেটিভ থিঙ্কিংটা বেরিয়ে গেছে অনেকের ক্ষেত্রে। আর ইয়ং জেনারেশন যেভাবে পড়াশোনা করছে অ্যাস্ট্রোলজির উপরে, এটা সত্যিকার সাধুবাদ দেওয়ার মতন। তারা পড়াশোনা করে কিন্তু তারা বুঝতে পেরেছে যে শনিদেবের নামে যে নেগেটিভ কথাগুলো বলতে, এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ফ্যাক্ট না। দেবে সেই শনিদেবী, ভালো ফলও দেবে, নেগেটিভ ফলও দেবে কর্মের আধারে। কিন্তু খারাপ ফল দিলে শনিদেবের নাম হয়, কিন্তু ভালো ফল দিলে কিন্তু বাবার নাম কেউ করে না। এইটা হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো দাদা, খুব জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে, তুমি তো সবসময় এরকম তোমার বাবা অর্থাৎ শনিদেবকে নিয়ে থাকো, তুমি কোনো সময় ভূতে মানে সামনে বা ভূতের খপ্পরে পড়েছো? একদমই একদমই।
আমার ভালো করে মনে আছে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরের, মানে শনিধাম যেটা মন্দির রয়েছে, সেই মন্দিরে যেদিনকে বড় ঠাকুরকে নিয়ে এসেছিলাম, ঠিক তার পরের দিন হঠাৎ করে রাত্রির বেলায় আমাদের পাশের পাড়া অগ্রদূত সংঘ ক্লাবের সামনে, চুনেরি পাড়া, মানে একই পাড়ার মধ্যে আমাদের, কিন্তু ওই সাইডটা মানে ক্লাবের সামনে হঠাৎ করে রাত্রির বেলা একখানা কল আসলো। আমি তখন রাত্রি 2টো বাজে প্রায় শুয়ে পড়েছি, আননোন নাম্বার থেকে। আমার ফোনটা মোটামুটি রিংইং করা থাকে, কারণ কখন কার কি দরকার পড়ে। তো এইবারে দেখি যে ফোন এসছে, তো ফোন করে বলছে এরকম, প্রথমে বলছে না যে এরকম প্রবলেম হচ্ছে, শারীরিক কোনো প্রবলেম হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে অ্যাভয়েড করে যাচ্ছিলাম যতটা প্রথমে বুঝলাম। তারপরে বলছে যে এরকম ওনাকে ভূতে ধরেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে সামনে মাজার আছে, মাজারে যাওয়ার জন্য। তখন বলছে এত রাত্রির বেলা তো মাজারও খোলা পাবে না, রাত্রি 2টো বাজে। তখন আমি প্রথমে ভাবছিলাম যে যাবো কিনা, রাত্রির হয়ে গেছে, অনেকটা রাত্রি। তারপরে আমি যে প্রবলেমের মধ্যে রয়েছে, যখন বলেছে যে উনি প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট, তখন আমার মাথার মধ্যে না, ঘুম ফুম রাখা যাবে না, গিয়ে দেখতে হবে। যখন দেখছি ওখানে প্রায় 30-40 জন রয়েছে, এবারে পুরো পাড়া জমে গেছে। আর ওখান থেকে 4-5 জন ছেলে আমাকে নিতে এসছে। এবার আমি ভাইকে ফোন করলাম সবার ফার্স্টে, এবার দেখি ওর ফোন বিজি। তখন আমি বুঝলাম যে ও কারোর সঙ্গে গল্প করছে। তো এবারে আমি বিজি দেখতে কিছুক্ষণ পরে আবার ফোন ব্যাক করেছি, এত রাত্রিবেলা দাদা ফোন করলে কি ব্যাপার। তখন আমি বললাম যে ভাই এরকম একটা প্রবলেম রয়েছে, যেতে হবে। আর ও সবসময় যায়, ভাইয়ের নাম হচ্ছে শঙ্কর মজুমদার, মানে আমারই ছোট ভাই। তো এবারে ও সবসময় যে কোনো দরকারে যায়, আমাদের ভাইদের মধ্যে প্রচণ্ড বন্ডিং। তো এবারে ও কি করলো, দাদা আমি তাহলে রেডি হয়ে আসছি। আসছি বলতে বলতে পাড়া থেকে ছেলে চলে এসছে আমাদের নেওয়ার জন্য। তো সুমন চলো। তো গেছি, যাওয়ার পরে ওর সঙ্গে আর তখন কানেক্ট হয়নি। এবার আমরা চলে গেছি, তারপরে ও ঢুকেছে অনেকটা পরে। তো ওখানে গিয়ে দেখছি কি, মানে অনেকে বয়স্ক সিনিয়র লোকজন রয়েছে। এবার হচ্ছে আর ভূত প্রেতের একটা ব্যাপার থাকে কি, ওরা না নোংরা জিনিস অথবা হচ্ছে কোনার জিনিসটা পছন্দ করে। কোনো জায়গায় থাকলে একটা কোনা নিয়ে নেবে ওরা, কিন্তু কোনো সময় মিডিল পয়েন্টটা থাকার চেষ্টা করবে না। কোনার দিকে দেখি, মানে ঘরের একদম কোনা, বেডরুম রয়েছে, বিছানার ঠিক কোনার দিকে উনি একদম নিচের দিকে বসে রয়েছে, মানে চুল ফুল উল্টানো, চোখ পোক দেখলে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে এরকম। তো গেছি, এবার প্রথমে আমি গেলাম যখন, তখন ওদের মনের মধ্যে একখানা মানে শান্তি আসলো একদম, যে এসে করবে। তো সিনিয়র লোকজন ছিল। এইবারে কি হলো, ওখানটায় রয়েছে, এইখানটা ধরে নাও দরজা, এখানটা হচ্ছে গ্যাপ রয়েছে, বারান্দা মতন রয়েছে, আর এখান থেকে একটা সিঁড়ি রয়েছে। এবার আমি সবাইকে বললাম যে ওকে তো বের করার জায়গা রাখতে হবে। আমি সবাই ওখান থেকে জায়গাটা ছেড়ে দাও, সিঁড়ির উপর, সিঁড়ির উপর থেকে তুমি দেখতে পারবে। তো প্রথমে গিয়েই তো যে কোনো জিনিস প্রয়োগ করে নেওয়া যায় না, প্রথমে দেখতে হবে যে হ্যাঁ ওনার মধ্যে কি পাওয়ারটা রয়েছে না রয়েছে। প্রথমে আমি কি করেছিলাম, নিজের ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছিলাম। তো ডিস্টেন্স মেনটেন করতে করতে আমি দেখছি কি যে মন্ত্র শুরু করেছি। আর আমি মন্ত্র না খুব জোরে পাওয়ারফুল হয়ে করি, মানে ফিল করে করার চেষ্টা করি। যখনই করছি ও দেখছি কানের মধ্যে এরকম ভাবে হাত দিচ্ছে, আর থাকতে পারছে না। এবার যখন থাকতে পারছে না, তখন আমি বুঝতে পেরে গেছি যে মন্ত্রে কাজ হচ্ছে। হ্যাঁ, মন্ত্রে কাজ হচ্ছে। তখন আস্তে আস্তে কি করছি, সরষে ছিল, কালো তিল ছিল, বড় ঠাকুরের শনি সিংনাপুরের কয়েকটা জিনিস ছিল আমার কাছে হাতে। তো এবার ওইগুলো, কারণ প্রথমে নিজের প্রোটেকশনটা নিয়ে নিতে হবে, কে কোন ঋষের মধ্যে, কারণ এদের ক্ষমতা বোঝা প্রচন্ড মুশকিল। তখন আমি কি করলাম, আস্তে আস্তে ওগুলো প্রয়োগ করছি, মন্ত্র করছি। এবার ও থাকতে পারছে না। এবার অনেকক্ষণ, প্রায় প্রথমে কিন্তু কোনো রকম ওর সঙ্গে কোনো আলোচনা করিনি, 10-15 মিনিট ধরে আমরা খালি ওই জিনিসটাই করলাম। আর আই টু আই কন্ট্যাক্ট থাকে। আমি সবাইকে বলেছিলাম কেউ কিন্তু ডাকবে না, কারণ কি ও যদি একটু স্কোপ পেয়ে যায় ও কিন্তু অ্যাটাক করে দেবে প্রথমে। তো এইবারে কি করলাম, ও কি করলো, এবার আমি যখন সামনে গেলাম, ও মানে কিছুটা এসে ও কি করলো, ওখান থেকে দৌড়ে পালিয়ে আর একটা পাশের ঘরে চলে গেল। আমি আবার ওই ঘরে যখন গেলাম, ও আবার ব্যাক করে খাটের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে তখন আমাকে বলছে, আমি বললাম যে এরকম তুই চলে যা। ও বলছে যে না আমি যাবো না। তখন আমি কেন, বলে ওরা বলছে এরকম ভাবে যে ওরা ওখানে প্রায় উৎপাত করে, ওখানে আমি ওখানেই থাকি। আর ওখানে 3-4টে রয়েছে, কারণ কি ওখানে অনেকগুলো অপমৃত্যুতে মারা গেছে। তো 3-4 জন আমরা ওখানে থাকি। তো পুরো বলছে, কিন্তু ওখানে শুধু আমি না, ওখানে কি আর যারা রয়েছে তারাও কিন্তু শুনতে পাচ্ছে ব্যাপারটা, যে আর ভয়েসটা ক্র্যাক করছে, মেয়ে ছেলে মিক্সিং হচ্ছে গলা কোনো সময়। তখন আমি কি করলাম, বলে যে আমাকে বলছে তুই এসছিস কেন। আমি বলছি ও প্রেগনেন্ট মহিলা, ঠিক আছে, 7 মাসের প্রেগনেন্ট, সেক্ষেত্র থেকে এসছি। বলে তাহলে তুই কথা দে যে তুই আর আসবি না, তাহলে আমি চলে যাবো। আমি বলছি ঠিক আছে, আমি কথা দিলাম, আর সেকেন্ড টাইম আর আসবো না এরকম। আর এদের কিন্তু কথার কিন্তু একটা বিশাল ভাইটাল রোল প্লে করে লাইফের মধ্যে। আমি বলছি কেন, বলছি ভূতে কথা রাখে, হ্যাঁ হ্যাঁ বিশাল রকম। আমি বলছি কেন, কারণটা বলছি। এইবারে কি হলো, তারপরে আমি ইসে করেছি, ওকে করছে, ও বলছে কি না আমি যাবো না, তুই চলে যা, তারপরে যা। আমি জানি আমি চলে গেলেও আর যাবে না। এই করতে করতে না হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়ার মতন করলো। সেন্সলেস হওয়ার মতো যখন করলো, আমি ভাবছি মানে চলে গেছে। তো ওর হাজব্যান্ডকে বললাম যে তুই গিয়ে দেখ। বলছে না দাদা আমি যাবো না, আমার মোবাইলে হনুমান চালিসা চালিয়েছিলাম, আচার মেরে ভেঙে ফেলেছে। ভয় পাচ্ছে, স্বাভাবিক জিনিস। বলে গলা ধরে রেখেছে, আর মেয়েটা পুরো রোগা, বিশাল রোগা, আর ওর হাজব্যান্ড হচ্ছে হাট্টা কাট্টা, ও পাচ্ছে না ওর সঙ্গে এরকম। তারপরে গেছে, গিয়ে দেখছে চোখ ফোক করে, তখন বলছে না দাদা যায়নি। এবারে তখন মানে সেন্সলেস হওয়ার মতন করলো, মানে এত চতুর।
তখন কি করলাম, আমি আবার মন্ত্র শুরু করলাম। মন্ত্র এই শুরু করছি, দেখছি আবার কানের মধ্যে হাত দিচ্ছে। তখন আমি আরো শিওর হয়ে গেলাম যে তার মানে যায়নি। এই করতে করতে লাস্টে বললো ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি। এই বলতে বলতে ওই ভাইটা ঢুকে গেছে ওখানে। ঢুকে এবার আমি তো বলেছিলাম ওই জায়গাটা যেখান থেকে বেরাবে সেখানটা ও দাঁড়িয়ে গেছে। এবার আমি বলছি যা চলে যা, আমি আসবো না, আর ওরা নেক্সট টাইম ওই জায়গাটা আর যাবে না, আমি তোকে কথা দিলাম এখানে। বলছে ঠিক আছে যদি ওরা যায় তাহলে কিন্তু তুই আর সেকেন্ড টাইম আসবি। তখন কি করলাম, যা যা করছি আর ওটা প্রয়োগ করছি, করতে করতে দেখি কি আমার সর্ষে আর ওইটা শেষ হতে লেগেছে। আর শেষ করা যাবে না। তখন আমি একজনকে বললাম যে এরকম সর্ষে আছে, বলছে না আমার বাড়িতে তো নেই। তার একজন বললো যে আমার বাড়িতে রয়েছে। আমি তাহলে ইমিডিয়েট নিয়ে, অত রাতে তো দোকান খোলা পাবে। হ্যাঁ। এইবারে ওরা দৌড়ে দৌড়ে একজন দিদা মতন ছিল, দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে আবার প্রয়োগটা করছি। প্রয়োগ করতে করতে পুরো 3-4টে ভয়েস ক্র্যাক করছে ওদের। এবার তখন বলছে যে যদি নেক্সট টাইম ওখানে যায় তাহলে কিন্তু আমি আর ছাড়বো না। তখন এসে করতে করতে প্রয়োগ করতে করতে যখন এবার ছেড়ে দিল, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার ভাই বলছে যে এবার ও সেন্সলেস হয়ে গেল, অরিজিনালি সেন্সলেস হয়ে গেল। এবার আমার যে ভাইটা ছিল উইশের সামনে ওখানে দাঁড়িয়ে ছিল, ও দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না। এবার তখন আমি কি করলাম, ওকে ঝাড়িয়ে ঠাড়িয়ে দিয়ে বসালাম। তখন আর কিছু বলছে না, চুপচাপ রয়েছে। তারপরে পুরো বাড়িটা বাঁধিয়ে দিলাম। বাঁধিয়ে দেওয়ার পরে তারপরে আমরা, তখন ওদের ভয় যে চলে যাবে, চলে গেছে। এইবারে হয়েছে কি, এবার ভাইকে তো পরে আসছে, দাদা কিছুক্ষণ সেকেন্ডের উপরে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, মাথা ব্যথা পুরো একদম ইসে হয়ে গেছে। তারপরে হয়ে গেল। এবার বেশ কিছুদিন পরে আবার ওইখানে না অন্য একজনকে ধরেছে। এবার আমি তো ওই পাড়াতেই প্রায় ধরে দাদা, কেউ না কেউ মানে ইসে হয়। তো এবার আমাকে ডেকেছে, এবার আমি তো কিছুতেই যাবো না। এবার সেই কান্নাকাটি শুরু করে দুপুরের দিকে। তো ওরা জানে একমাত্র এখানে বাঁচানোর মানুষ আপনি। ওরা খুব বিশ্বাস করে আমাকে, খুব বিশ্বাস করে, ভালোবাসে। এইবারে আমি তো যাবো না, কিছু একটা মানে বাচ্চা মেয়ে, খুব বেশি বয়স না, হয়তো এইচএস বা গ্র্যাজুয়েশন দিয়েছে এরকম। এবার তো কান্নাকাটি শুরু করেছে। তারপরে ওই লোকটাকে ধরে, লোকটা সেরকম হাট্টা ঘাট্টা যাকে ধরেছে। এইবার আমি ওনাকে নিয়ে চলে গেছি, নিয়ে এবার ঝাড়িয়ে ফাড়িয়ে দিয়েছি, চলে গেছে। কিন্তু ওই দিনকে যাওয়ার পরে ঠিক তার পরের দিনই আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ইসেতে। আচ্ছা, আমি বলেছিলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে হতে পারে। আর আমি কিন্তু ওই দিনকে ক্ল্যাচ আর ব্রেক চাবি এইসবই করা ছিল, কিন্তু গাড়ি পুরো সাই করে মেরেছে, পুরো ভিতর বনেট ফনেট ঢুকে গেছিল। তখন আমি রিয়েলাইজ করলাম, মনে হলো আমার যে হয়তো আমি ওখানে গেলাম সেকেন্ড টাইম, তাই জন্যই মনে হয় কোনো রকম ইম্প্যাক্ট হতে পারে। এদের কিন্তু ক্ষমতা প্রচুর থাকে দাদা, মানে প্রচুর। এটা একখানা বিশাল বড় একখানা আমার লাইফের মধ্যে উপলব্ধি ফিল করা যায়। পজিটিভ ওরা যেরকম আছে, নেগেটিভ ওরাও রয়েছে। তবে মেনটেন যদি করে, কিছু জায়গা আছে তুমি নিজেও জানো, দেখবে যে অনেক জায়গাতে দেখা যায় এইগুলো হরর সিটি বা হরর এরিয়া, এইগুলো কিন্তু আছে বিশাল রকম ভাবে। অনেক বাড়িতে আছে, আমি বেশ কিছু বাস্তু ভিজিট করতে গিয়ে নিজে ফিল করেছি, যেখানে একটা নেগেটিভ এন্টিটি আছে। 100% আছে। অনেক সময় রাত্রির বেলা আওয়াজ হয় ধুপ 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 করে, বিশাল লেভেলে বাসন পড়ছে, এদিকে বাসন কিছু নেই উপরে। আমি দেখেছি এরকম, আনন্দ মঠের একটা জায়গাতে আমি গেছিলাম, এরকম সেম জিনিস দেখেছি। মানে ভাবতে পারবে না, তবে ভালো লাগে এইসব জিনিসগুলো। একটা সময় ভয় পেতাম, খুব ভয় পেতাম, মানে এইসব জিনিসগুলো, ভূতের নাম শুনলে আমি মানে বহু দূরে থাকতাম। আর এখন এইগুলো নিয়ে আমার কাজ কারবার হয়ে গেছে বিশাল রকম ভাবে। তবে নেগেটিভ জায়গাগুলো সতর্ক থাকি, যেরকম কবরখানার সাইড দিয়ে বলে সেন্ট ফেন্ট লাগিয়ে যেতে না, আতর লাগিয়ে যেতে না, এগুলো কিন্তু বাস্তব কথা, এবং এগুলো মানা উচিত। অনেকে বলে না চুল ছেড়ে 10 দিন গেল না, 10 দিন গেল এরিয়া থেকে কবরখানার পাশ দিয়ে বা শ্মশানের পাশ দিয়ে চুল খোলা অবস্থায়, কিছু হলো না। একদিন বলে না চোরের 10 দিন গৃহস্থের একদিন, যেদিনকে ইম্প্যাক্ট করে দেবে সেদিনকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই জন্য মেনটেন করে চলাটা উচিত। তারপরে হয়ে গেল, কিছু করার নেই। হয়ে গেলে তুমি তো আছো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে এই গ্রহ মহারাজের যে মন্দির আছে, হ্যাঁ, অর্থাৎ শনি সিগনাপুর, সেখানে তো নাকি সত্যি মানুষের বাড়িতে দরজা নেই। একদম এইটা দাদা, আমি পরবর্তীকালে যদি কোনো সময় হয়, আমি একটা শনি সিগনাপুরের পুরো আমার রিয়েল ঘটনা বলবো তোমাকে। এখনই বলো না, টাইম লেগে যাবে, বলো তো শুনবো। তো আমার স্বপ্ন ছিল, মানুষের স্বপ্ন থাকে না সুইজারল্যান্ড যাওয়ার, একবার ওখানে যাবো। আর আমার তো আরাধ্যদেব যেহেতু শনিদেব, আমার প্রচন্ড স্বপ্ন ছিল এটা, যে বড় ঠাকুরের ইসেতে যাবো, শনি সিগনাপুরে যাবো। তো একবার টিকিট কাটলাম, টিকিট কাটার পরে না বলে না কপালে যদি না থাকে হবে না। লাস্ট মোমেন্টে কুর্মি সম্প্রদায়ের একখানা ঝামেলা চলছিল হাওড়া থেকে ইসের দিকে, বাঁকুড়ার সাইডে হয়তো কোনো জায়গায়। তাই জন্য না ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল আমাদের লাস্ট দিন। আমি খুব আশাবাদী ছিলাম যে যাবো, তো যেতে পারলাম না। বড় ঠাকুরকে আমি বললাম, বাবা তোমাকে এত ভালোবাসি আমি, তুমি আমাকে যেতে দিলে না। তো সেকেন্ড টাইম আবার ট্রাই করলাম যাওয়াতে, মানে সেকেন্ড টাইম বলতে 1 বছর পর দাদা। দেখো আমাদের তো সবসময় যাওয়া হয় না, ফ্যামিলি প্রোগ্রাম বলতে এবার 1 বছর পর, প্রায় নভেম্বর মাসের দিকে। তো ওয়েদার ভালো। আর মুম্বাইতে তুমি জানো, একবার যদি বৃষ্টি শুরু হয়, বৃষ্টি থামতে চায় না 3 মাস ধরে। এইবারে কি হলো, এবার আমি গেছি ওখানে, প্রথমে গেলাম হচ্ছে তোমার ত্রম্বকেশ্বরে গেলাম।
ত্রম্বকেশ্বরে গেলাম। সেদিনকে ছিল হচ্ছে শনিবার ছিল। শনিবার দিন ত্রম্বকেশ্বরে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে রুদ্রাভিষেক করলাম বাইরে এসে এক মন্দিরে ভোলেনাথেরই। তখন যে ওখানকার যে গুরুজি ছিলেন, গুরুজি বললো যে আরেকজন ওখান থেকে ট্রাভেলার যে আছে তার সঙ্গে কথা হলো, বলে শনিদেবের প্রচুর বড় ভক্ত আছে, আজকে শনিদেবের ওখানে নিয়ে যাও। ও বলছে না, আগে সিডডিতে আজকে থাকুক, কালকে বলছে না সিডডিতে না, শনিদেবের মন্দিরে আজকে ওকে নিয়ে যেত, কারণ ও হচ্ছে আরাধনা করে। আমি চিন্তা, আর উনি বলে দিল সুমন আজকে কোনোভাবে পসিবল না তোমার পুজো দেওয়ার, কারণ শনিবার দিন ওখানে পুজো দিতে গেলে মানে বিশাল ভিড়। তো এবার আমি কি করলাম, আমি যে বড় ঠাকুরকে দেখতে পারবো এটাই তো আমার জীবনে অনেক বড় পাওনা। তো দাদা তুমি বিশ্বাস করবে না, শনিবার দিনই বেরালাম, অনেকটা রাস্তা যাচ্ছি, যেতে যেতে বিশাল বৃষ্টি, মানে সেই বৃষ্টি ড্রাইভার গাড়ি চালাতে পারছে না, মানে ডেঞ্জার লেভেলের। তো এবার আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে, যেহেতু শনিবার, এবার আমি তো সেদিনকে নির্জলা উপোস থাকে, এবার আমি কি করলাম যে আমি ভাবলাম যে ওখানে গিয়ে পাঁচালি পড়বো, কোনো দেখা গেল ওইখানটা করতে পারলাম না, বাবার গ্রামে তো করতে পারবো। তো এইবারে দেখি যে আমার ছোট মামা সামনে বসছিল, বলছে কি সুমন বিশাল বৃষ্টি, দাদা ভাবতে পারবে না 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, র্যান্ডাম বৃষ্টি, ও যে গাড়ি চালাচ্ছে কিভাবে সেই বুঝতে পারছেন। এবারে 1 হাঁটুর উপরে জল। এবার আমাকে দাদা বলে দিয়েছিল সর্ষের তেল আর তেলটা কিন্তু তুই বাইরে থেকে কিনে নিবি, ওখানে প্রচন্ড কস্টলি হয়, আর তোকে যে 100 গ্রাম 200 গ্রাম দেবে তোর কিন্তু মন পছন্দ হবে না। তো এবার আমি কি করলাম যে ওখান থেকে লিটার নিয়ে নিলাম। তো বাড়ি থেকে নিয়ে যাওনি? না, বাড়ি থেকে কেন নিয়ে যাইনি, কারণ ফাথরুমে যাবো দাদা, ওটা ছোঁয়াছুঁই লেগে যাবে, সেই জন্য না রাস্তায় এবার আমি খুঁজছি, পাচ্ছি না, গ্রাম মানে পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না। এইবার এক জায়গায় দেখি একটা ছোট্ট ঘুমটি মতন দোকানের মধ্যে দেখছি, হ্যাঁ এইবার নামবো যে 1 হাঁটুর উপরে জল। তো এবারে কি করলাম, ড্রাইভার ভাইকে বললাম যে ভাই তুমি এক কাজ করো ওখানে, তা বললেও তো ভিজে গেছি। এবারে দেখি যে সে বন্ধ করছে, রাত্রির তখন 10:30 পৌনে 11টা বাজবে। ওখান থেকে তখন উনি তো বলছে, আমি বললাম সর্ষের তেল আছে, বলছে হ্যাঁ। উনি 1 লিটার করে বের করেছে। আমি 1 লিটার না, আপনি আমাকে 8টা করে দিন। উনি না দেখে চমকে গেছে, বলছে এতগুলো কি নিয়ে গেল। তখন উনি বলছে কি শনি সিগনা পড়ে যাবে? বলছে হ্যাঁ। বলছে এখন তো গিয়ে দাদা পুজো কিছু দিতে পারবে না। আমি বলছি ঠিক আছে, আমি তাও নিয়ে যাই, পরের দিন দেবো। আমি তো টার্গেট করেছি রবিবার দিন পুজোটা দিয়ে দেবো, সেদিনকে একটু ফাঁকা থাকবে। তো এইবারে যাচ্ছি, সেই বৃষ্টি, লাস্টে আমি বড় ঠাকুরের পাঁচালি আর সঙ্গে ছিল সব মহিষের মধ্যেই পড়া শুরু করলাম, গাড়ির মধ্যে পড়া শুরু করলাম। আর আমি মন্ত্রটা যেহেতু জোরে করি, তেল নিলে 8 লিটার 16 লিটার নিলাম, সর্ষের তেল 8 লিটার আর হচ্ছে তিল তেল 8 লিটার। এবার যেহেতু বাবার নাম্বার 8, সেই হিসাবে 8 হিসাব করে আমি নিলাম। তো এইবারে কি করলাম, গেলাম, এবারে যাচ্ছি, তখন বড় ঠাকুরকে বলছি, চোখ দিয়ে জল বেরাচ্ছে, বাবা তোমাকে এত ভালোবাসি আমি, আর তুমি আজকে আমার জন্য এই এত বৃষ্টির মধ্যে কি হবে এখন, আর এখানে তো বৃষ্টি শুনেছি যে 1 সপ্তাহের মধ্যে আর নামবে না, আর সেই আকাশ ভাঙা বৃষ্টি। তো এইবার করতে ঢুকলাম, আর চোখ দিয়ে জল বেরাচ্ছে। আমি আগের বারও আটকে দিলে, তাহলে এইবারও আটকে দিতে, আর গিয়ে যখন পুজো কিছু দিতেই পারবো না, আর তাহলে তার কিছু বলার নেই। এই করতে শনি সিগনাপুরে একটা ইসে রয়েছে, মানে ঢুকতেই একখানা হোটেল রয়েছে। এবার আমি তো কিছু খাবো না, ওরা হালকা কোনো কিছু খেয়ে নিল, আর সবাই ভেজি খেলো। খাওয়ার পরে এবার কিছুটা এগিয়ে যাওয়ার পরে তারপরে দেখি ওখানে লোকজন রয়েছে, তো নামলাম, মানে শনি সিগনাপুরের সামনে এসে গেলাম। মন্দিরের না, মন্দিরটা একটু ভিতরটা। এবার রাস্তার উপরে দাঁড়ালাম, তখন বলছে দাদা পুজো দেবেন? আমি বলছি পুজো কি আজকে দেওয়া যাবে নাকি? তখন 12টা বাজতে 10 মিনিট কি 15 মিনিট বাকি। এবার বলছি যে এখানে পুজো দেওয়া যাবে নাকি? বলছে দাদা আজকে এত বৃষ্টি হয়েছে, মানে রাতের দিকে মোটামুটি 10টার পর থেকে পুরো ফাঁকা হয়ে গেছে, নাহলে আজকে আপনি পুজো দিতে পারতেন না। আমি বলছি হ্যাঁ দেওয়া যাবে। বলছে হ্যাঁ। এবার তখন আমি নর্মালি কালো ড্রেস পরে থাকি পুজো দেওয়ার সময়, সেই সময় আমি সাদা রঙের ড্রেস পরি, আমি ড্রেস আর চেঞ্জ করি, যেহেতু 12টার আগে আমি দিয়ে দিতে পারি, এটা বিশাল স্বপ্ন। এইবারে আমি দেখছি, এবার আস্তে চিনি না, ওখানে তেল দেখে যাচ্ছি, বুঝলে দাদা, তেলের ছোপ রয়েছে, ওই দেখে দেখি সেরকম লোকজন নেই। গেছি, গিয়ে যাওয়ার পরে ওখানে যেই ঢোকার পরে তখন বলছে যে এরকম দেখি প্রায় ফাঁকা। বাবাকে দেখছি না, আমার হাত পাত কাঁপছে, মানে জীবন তো আমার, মানে একটা স্বপ্ন একখানা পূর্ণ হওয়ার। আর আমার ফ্যামিলি থেকে শুরু করে বড় ঠাকুর হচ্ছে একখানা আলাদাই আবেগ। তখন কি করলাম, আমি গিয়ে প্রথমে বললাম যে গুরুজি একটু মন্ত্র করব। তখন উনি বললো যে ওম শামসা নিশ্চয় মন্ত্রটা শুরু করো। তো আমি একটা মন্ত্র দিয়ে শুরু করছি, যেটা দিয়ে শুরু করেছিলাম, নীলাঞ্জনা সমাভাসং রবিপুত্রম ইয়ামাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতং তং নমামি শনৈশ্চরম। এই মন্ত্রটা দিয়ে শুরু করেছিলাম, যে শুরু করেছি। এবার প্রায় ব্রাহ্মণ অবাক হয়ে গেছে। হ্যাঁ, ব্রাহ্মণ অবাক হয়ে গেছে। এবার তারপরে না, ওখান থেকে কিন্তু কোনো মানুষের, মানে যারা ব্রাহ্মণ থাকে তাদের কিন্তু ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা না। আর যেই দাদাটা আমাকে বলেছিল যে ওখানটা যাবি, এইগুলো কিনে নিবি, ও অনেকবার গেছে, 3-4 বার গেছে। বলেছে ভাই ওখানে 2 থেকে 3 মিনিটের বেশি তোকে দাঁড়াতে দেবে না, ঠিক আছে? ওখানে হ্যাঁ এত বিষয় হয়। তো তুমি বিশ্বাস করবে না দাদা, ওই যে পুরোহিত ছিল, পণ্ডিত ছিল, আমি 10 মিনিট মন্ত্র করলাম ওখানে। মন্ত্র করার পরে আমাকে বলছে পণ্ডিত জি আপ থোড়া দেখ লিজিয়ে। এবার আমার কিন্তু তোমার দায়িত্ব পুরো বাবাকে দিয়ে গেল। আর এটা কিন্তু মানে গল্প কথা না, আমার লাইভে আছে।
লাইভ, ওইটা লাইভ করেছিল আমার ওয়াইফ, লাইভ করেছিল ওটা, মিরাকেল। বিশাল রকম ভাবে। আর ওখানে যখন করছি না, সামনে একটা পতাকা আছে, মানে পুরো সামনেটা মনে আছে ওই এরিয়াটাই মনে হচ্ছে আমার, এরকম মনে হচ্ছে আমার জীবন পেয়ে গেলাম একটা দাদা। মানে 35 বছর 35 ইয়ার্স ছিল মানে আমার ওই জীবনের সব থেকে বড় স্বপ্ন পূর্ণ হয়ে গেল। তো উনি এসছে দাদা প্রায় 45 মিনিট পরে। তারপরে কি পাঠ করলে? তারপরে পর পাঠ করতে থাকলাম, শনি চালিসা পাঠ করেছি, শনিদেবের যে সব কটা মন্ত্র করেছি, এমনকি মানে আমার পুরো ফ্যামিলি করেছে ওটার সঙ্গে, প্লাস হচ্ছে অন্য যারা করছিল আমাকে বলছে পন্ডিতজি मैं थोड़ा डालू क्या, আর আমার তো হিন্দি অতটা ভালো না, এবারে আমি বলছি হ্যাঁ করি। আর যে পন্ডিতজি এসে পন্ডিতজি আর আসছে না, এবার আসছে না। তারপরে তো আমি ওখানে পুরো 45 মিনিটের উপরে লাইভ ছিল আমার ওটা, তো এখনো আছে, ওটা এসে দেখাতে পারি। তো বিশাল লেভেলে মানে সেই ভাইবসটা তখন আমি বুঝলাম যে বাবা ওই সময় বৃষ্টিটা না করলে, তখন বাবাকে কত কিছু বলে, প্রথমবারে না আটকালে হয়তো এই স্কোপটা হতো না। আর বৃষ্টিটার জন্য ভয় পাচ্ছিলাম, যেহেতু ওখানে তো মানে নন স্টপ বৃষ্টি হতো, একদিন বৃষ্টি হয়েছে, তারপরের দিন আমি তারপরে পুজো করার খুব খুশি আমার, মানে 45 মানে পুরো তেল ফেল দিয়ে অভিষেক যতটা ইচ্ছা ছিল সব মন্ত্র করেছি, করার পরে সব মানে শনি চালিসা থেকে শুরু করে সব রকম বাবার মন্ত্র করলাম, হনুমান চালিসা পাঠ করলাম করে দিয়ে। আর কারণ শনি দেবের সামনে দেখবে একটা গেরুয়া কালারের হনুমানজি আছে, দেখবে একদম সামনে, ওটা করে ছিল, যাওয়া হয়নি, গেলে তুমি বুঝতে পারবে। আর ওখানে আর যেটা তোমার কথা ছিল যে ওখানটায় প্রতি বাড়িতে দরজার মধ্যে তালা আছে কিনা, ওইখানে কোনো হোটেলের মধ্যে তালা নেই, এবং তালা ওখানে ল্যাচটানো বেরিয়ে যায়। হ্যাঁ, ওখানে নাট বল্টু সিস্টেম, একটা হোটেলের জন্য রেখে নাট বল্টু সিস্টেম, যে কোনো মানুষ না ওটাকে এবারে কি প্রাইভেসির জন্য, দেখা গেল আমি ভুল করে অন্য ঘরে ঢুকে যেতে পারি, ফট করে ঠেলে না ঢুকে যাও, ওই জন্য নাট বল্টু দিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, একটা নাট বল্টু লাগিয়ে দিয়ে চলে যাবে, ওই চলে গেলে। এইবার আমার সকালবেলা ইচ্ছা হলো, সবাই বলেছে যে ওই গ্রামে কোনো দরজা নেই, তখন আমি কি করলাম, বেরিয়ে গেলাম, একাই বেরিয়ে গেলাম। দিয়ে কি দাদা মানে ঘুম থেকে উঠেছি, আমি জানি তো বৃষ্টি তো হবে, আগের দিন যেরকম রাত্রি পুরো মানে সূর্য মানে মেটাল নিয়ে উঠেছে, এত রোদ, মানে আমি ভাবতে অবাক। তখন এবার প্রায় সকালের দিকে একদম, তারপরে গেলাম হচ্ছে শনি সিংনাপুর গ্রামে দাদা তুমি বিশ্বাস করবে না, একটা বাড়িতে দরজা নেই। সবার কি নীল দরজা? না নীল দরজা না, হ্যাঁ নীল, ম্যাক্সিমাম নীল দরজা, ঠিক বলেছে এটা তুমি। এবারে আমি এটা কিন্তু অতটাই করিনি, কিন্তু এই যে ক্যালকুলেশন থেকে নীল, আর পর্দা ফেলা, মানে যাতে ডাইরেক্ট কেউ না দেখতে পারে পর্দা, কিন্তু একটা বাড়িতে দরজা নেই। আর ওখানে শমী গাছ আছে, লম্বা শমী গাছ, মানে বিশাল লেবে শমী গাছকে বলা, এত লম্বা গাছ বোধহয় অন্য জায়গায় হয় না, তো এত বড়। এবং ওখানকার শনি সিংনাপুরের ওই গ্রামটার মধ্যে ঘোড়াকে দিয়ে আখ পেশায়, মানে আখের রসটা যেটা হয় না, একটা ঘোড়া এরকম রাউন্ড মানে একটা গাছের ইসে করে, এত সুন্দর টেস্টি, মানে তুমি ভাবতে পারবে না দাদা। শনি সিংনাপুর গ্রামটা সত্যিকারের, ওখানে কোনো চুরি চাচলামি কিন্তু হয় না, এমনকি ব্যাংকে পর্যন্ত দরজা নেই। বড় ঠাকুর এত মানে জাগ্রত ওখানে, মানে বলা হয়, মানে এটা রিয়েল ঘটনা, যদি কেউ চুরি ফুরি করে, মানে দেখা গেল একদিন 2 দিনও টেকে না, সে হয় প্যারালাইসিস হয়ে যায় বা কিছু হয়ে যায়। বাবা এতটা পাওয়ারফুল, বিশাল পাওয়ারফুল। আর ওখানে আমার একটা স্বপ্ন পূর্ণ হয়ে গেল, যে ওই দিনকে যদি বৃষ্টিটা যদি না হতো, পরে বাবাকে বলছেন বাবা অনেক কিছু বললাম তোমাকে। আর বড় ঠাকুরের সঙ্গে আমার চলে, কারণ কি সব থেকে পাওনা ভাওনা সবকিছু তো ওনার থেকেই আমার, মানে যা কিছু পেয়েছি দাদা ব্রহ্মাণ্ডের, যে এই জামাটাও যে পরে রয়েছে ওনার দয়াতেই পরে রয়েছে, এটা নিয়ে অস্বীকার। মানে একটা টাইম ছিল যে সময় আমাদের খাওয়ার জুটতো না, সেখান থেকে যা পেয়েছি দাদা, শনিদেব ছাড়া এটা সম্ভব না। লোকের ভালোবাসা, লোকের আন্তরিকতা, এমনকি অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টরে আমি পিএইচডি করা অ্যাস্ট্রোলজিতে, তো সেখান থেকে সব কিছু কিন্তু বড় ঠাকুরের জন্য। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে। আমার পরিবারের ক্ষমতা ছিল না পড়ানো, একমাত্র মাথার উপরে শনিদেব ছিল বলে ভিখারিকেও রাজার মতন জায়গা দিয়েছে। না একদমই নয়, ডেফিনেটলি উনি সত্যি ন্যায়ের দেবতা। এবং তোমার সঙ্গে কথা বলে এটা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকের জীবনে হয়তো সাময়িক কিছু ট্রাভেলস আছে, বিভিন্ন রকম সমস্যা আসে, কিন্তু তারপরে হয়তো একটা ভালো কিছু অপেক্ষা করে, বা উনি হয়তো সাজিয়ে রাখেন। একদম দাদা, সহজে ভেঙে পড়বেন না, একটা কথা বলার। আর একদম বিদায় নেওয়ার সময় এসে গেছে, কিন্তু যাওয়ার আগে আমার দর্শকদের জন্য আমি বলবো তুমি কিছু ভালো থাকার উপদেশ দিয়ে যাও। ভালো থাকার জন্য সবার প্রথমে আমি বলবো নিজের মনটাকে পরিষ্কার রাখতে লাগবে। জীবনে কারোর সঙ্গে মানে প্রতিশোধমূলক যদি কাজ করার মানসিকতা থাকে, বা কারোর ক্ষতি করার মানসিকতা থাকলে, তাহলে কিন্তু সেই ক্ষতিটা কিন্তু ম্যাক্সিমাম সময় নিজের উপরে ইম্প্যাক্ট করে। আর সবার প্রথমে একটা কথা বলবো, যেই জিনিসগুলো আমাদের মাইন্ডের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, অনেক সময় হয় না কোনো বন্ধু আমার সঙ্গে কোনো খারাপ করেছে, বা কোনো প্রতিবেশী আমার খারাপ করেছে, বা আত্মীয়রা খারাপ করেছে, সেইটার থিঙ্কিংটা আমি জানি ওটা মনের অনেক জায়গাতে বসে যায়। তো সেখান থেকে বেরিয়ে এসে পজিটিভলি 10টা লোকে, যে লোক তোমার একটু কন্ট্রিবিউশনে খুশি হয়, সেই লোকের প্রতি কিন্তু তুমি কৃতজ্ঞতা ফিল করো।
এবং তার জন্য কোনো কিছু করার চেষ্টা করো এবং সমাজের জন্য কাজ করো এবং অবশ্যই শনিবার দিনটা মেনটেন করো। আর যতটা পারবে পজিটিভ জিনিসগুলো যেগুলো হচ্ছে মাইথোলজি গান, আমি এর মধ্যে প্রেমানন্দ মহারাজের নাম আমি আরেকবার ইনক্লুড করছি, ওনার ভিডিওগুলো দেখো। আর যতটা পারবে ওই ইউটিউবের ভিডিওগুলো যেগুলো ঠাকুরের গান হয় এইগুলো করো। আর হচ্ছে শনিবার দিনটা অবশ্যই নিরামিষ ভোজনটা শুরু করে দাও। আর পারলে কালো তিলটা দান করো বড় ঠাকুরের জন্য। এইটা কিন্তু লাইফের মধ্যে একটা এই দান করার প্রসেসটা যদি একটু ডিটেইলে বলে দাও। দেখো যেহেতু 8 নম্বরটা বড় ঠাকুরের, 80 গ্রাম হতে পারে, 71 গ্রাম হতে পারে, 800 গ্রাম, 71 কেন 7+1 8, 8 গ্রাম হতে পারে, 26 গ্রাম হতে পারে, 44 গ্রাম হতে পারে, 44 গ্রাম হতে পারে। এরকম করে যদি 8 গ্রাম করো তাহলে 8টা শনিবার দাও। 26 গ্রাম করলেও তুমি 8টা শনিবার দিতে পারো, 28টা 26টা শনিবার দিতে পারো, এইভাবে নিজের মতো 64টা দিতে পারো করতে পারো। বা তুমি যদি মনে করো না আমি প্রতি শনিবার, এত ক্যালকুলেশন করা যাবে না, প্রতি শনিবার একদম করো, একদম পজিটিভ হবে দাদা। মানে আমি নিজের লাইফ থেকে দেখেছি শনিদেব যদি দেয় সেটা নেওয়ার ক্ষমতা ব্রহ্মাণ্ডের কারণ নেই। তবে হ্যাঁ, পজিটিভ মানসিকতার সঙ্গে পজিটিভ কাজ করতে হবে, লোকের 10 জনের উপকারে লাগতে হবে। এবং আমাদের অ্যাস্ট্রোলজার তো আমরা, এবার অনেক সময় অ্যাস্ট্রোলজি হিসাবে অনেক সময় বহু মানুষ সেই জায়গাটার বেনিফিট নিয়ে নেয়, একদম বাস্তব ভয়ে দেখিয়ে। আর ম্যাক্সিমাম মানুষ আসে কিন্তু ভয়ে পড়েই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে আসে। মানুষের কিন্তু ভালো সময় থাকলে কিন্তু কেউ অ্যাস্ট্রোলজারের কাছে আসবে না, এটা স্বাভাবিক জিনিস। যদি আমার রোগ না হয় আমি কেন ডাক্তারের কাছে যাব? তখন কিন্তু বহু অ্যাস্ট্রোলজার কিন্তু ঠকিয়ে কিন্তু সেখান থেকে মিসগাইড করে, তুমি এইটা করো, এই স্টোনটা তোমাকে 15 দিনের মধ্যে পড়তে হবে, এই জিনিসগুলো করে করে না মানুষের থেকে অনেক টাকা কিন্তু লুটে নেয়। এই জায়গাটা হয়তো সাময়িক সে লুটে নিচ্ছে, কিন্তু তারও কিন্তু বিচার সেই শনিদেবই করবে, এটা নিয়ে কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তাই যতটা পারা যায় পজিটিভ কাজ করে পজিটিভ ভাইবসের মধ্যে থাকলে 100% ভালো রেজাল্ট পাবে। আর নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যেই জিনিসটা আমাদের মাইন্ডের মধ্যে নেগেটিভিটি দিচ্ছে, মানে সেখান থেকে কোনো আর্গুমেন্টের মধ্যে যাবো না, নিজে থেকে বের করে নিয়ে আসুন, তাহলে মানুষ 100% ভালো থাকবে। বাহ, আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান এবং আপনারা আরও কি ধরনের প্রোগ্রাম চাইছেন সেগুলোও জানুন। কিন্তু যাওয়ার আগে, তোমাকে ছাড়ার আগে তোমার কাছ থেকে আরও একটা দুটো জিনিস জানবো। সেটা হচ্ছে এই যে প্রত্যেক শনিবার নীল বা কালো রঙের বস্ত্র, এটা কি পরা উচিত না? একদম উচিত, একদম উচিত দাদা। দেখো অনেকে এটা কিন্তু ভালো একটা ভাইটাল কোশ্চেন জিজ্ঞেস করেছে তুমি। কারণ বলছি কি, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার বা ম্যাক্সিমাম ইসেই বলে কি কালোটা পড়বেন না, উল্টে পড়ুন। আর আমাদের কিন্তু শিক্ষাটা শুরু হয় কালো থেকে। কিরকম ব্ল্যাকবোর্ডের উপরে কিন্তু আমাদের কিন্তু পড়াটা শুরু হয়েছে। আর কালো রং কিন্তু, কালো রং এমন একটা রং, সেটা কিন্তু কোনো রং আছে, একদম মাথা চুলটাই তাহলে কি চুলটা কি ফেলে দেবে কালো রং হিসেবে? বা কালো রং কিন্তু কোনো সময় কিন্তু ডিসকালার হয় না, কালো থেকে লাল হয়ে যাচ্ছে এরকম কিন্তু হয় না। কালোই একটা মাত্র রং যেটা কিন্তু কোনো সময় কিন্তু ফেড হবে। মানে কালোকে কিন্তু আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তাই জন্য কি অনেকে বলে এটা, কিন্তু দেখবে আমি মানে 99% চার্টে দেখেছি যাদের শনির পজিশন ভালো রয়েছে তারা কিন্তু অবশ্যই নীল কালো রংটা পড়তে পারে। কিন্তু কারোর বার্থ চার্টে যদি মানে নীল কালোটার দেখা গেল শনির অবস্থান যদি অষ্টমে রয়েছে, তো সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করে যাওয়াটা বেটার। নাহলে আদারওয়াইজ কিন্তু কোনো কারণ নেই যে হিসেবে মানে নীল কালোটা পড়তে পারবে। নীল কালো কালার ম্যাক্সিমাম লোকের জন্য ফেভারিট হয়। তুমি দেখো সালমান খানকে দেখো, শাহরুখ খানকে দেখো, বা অমিতাভ বচ্চনকে দেখো, এরা কিন্তু সব কটা অ্যাওয়ার্ডস হতে কিন্তু কালো ব্ল্যাক পড়বেই পড়বে। আর যত হায়ার মানে পোস্টে রয়েছে, দেখো আমার আঙুলের মধ্যে হচ্ছে মিডল ফিঙ্গারটা হচ্ছে বড়, সব থেকে লম্বা, এই আঙুলটা কিন্তু বড় ঠাকুরের। তাই জন্য বড় ঠাকুরকে যদি কেউ বড় জায়গা দেয়, সেই মানুষও কিন্তু বড় জায়গা পাবে, এ নিয়ে কোনো ডাউট নেই। যেখানে স্বয়ং ভগবান তাকে বড় জায়গাটা দিয়েছে, তাহলে আমরা কি, আমরা মানে যদি তার নামে যদি নেগেটিভ কথা বলি তাতে লাভের লাভ কিছু হবে না, তার তো কোনো কিছু আসবে যাবে না। সে তো সে কর্মফল দেওয়ার সে দেবেই, সে আমাদের কর্মের আধারে দেবে। অবশ্যই নীল কালো কালারটা পরা যেতে পারে। যদি কেউ যদি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা যদি বিচার করে করার চেষ্টা করে, সেক্ষেত্রে অষ্টমে যদি কারো শনি থাকে, সেক্ষেত্রে এবার দেখেন নবাংশ চার্টে যদি এখন দেখা পজিটিভ ঘরে দিয়ে দিল, বৃষ রাশিতে শনি চলে আসলো, তাহলে অবশ্যই পড়তে পারে। ওভারঅল যদি মাইন্ডের মধ্যে থাকে যে পড়বো কি পড়বো না, আমি 100% বলবো পড়ার জন্য, এতে কোনো ইস্যু নেই। আর শনিবার দিন করে নীল কালোটা পড়াটা কিন্তু খুব পজিটিভ। তার মানে কি, বড় ঠাকুরের উপর আমি নিজেকে সমর্পণ করলাম যে বাবা তুমি একটু দেখে, তোমার হাতে ছেড়ে দিলাম, বাকিটা তুমি দেখো, তারপর প্লিজ। খুব ভালো। আর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নীলা কতটা ভয়ঙ্কর? দেখো দাদা, নীলা যে কোনো গ্রহরত্নই কিন্তু ভয়ঙ্কর। কেন বলছি? নীলা ডাইরেক্ট ধারণ করা যায় না, বালিশের নিচে রাখতে হয়। এটা নীলাও আছে, হীরার ক্ষেত্রেও এটা অনেক সময় হয়, বা গোমেদের ক্ষেত্রে হয়, যে কোনো, বা রেড পোবাল, এই কয়েকটা ইসে রয়েছে। এগুলো না যদি ভুল বশত কেউ ধারণ করে, মানে হচ্ছে মিসগাইড করে যদি দেখা তার লাগছে না, তাহলে পড়িয়ে দিল, তাহলে কিন্তু লাইফের উপর ইম্প্যাক্ট পড়বে। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার নীলা ছিল, একটা ইন্দ্রনীলা ছিল আমার আঙুলের মধ্যে, এইটার আগে ইন্দ্রনীলা ছিল। সেই নীলাটা, আর নীলা যদি একবার কাউ শুট হয়ে গেল, তাকে কিন্তু ভালো পজিশন দেবে, এ নিয়ে কোনো ডাউট নেই।
তো এইবারে কি হলো, ওইটার মধ্যে একটুখানি পোকায় খাওয়ার মতন বা কোনো একটু দাগ দাগ মতন ছিল। আর আমি ছোটবেলা থেকে খুঁতখুঁতে ছিলাম। তো একজন আমাকে বলেছিল যে সুমন, এই ইঞ্জিনটা কিন্তু ক্র্যাক আছে, এটা খুলে রাখ, এটা কিন্তু তোর খারাপ হচ্ছে। যেদিনকে খুলেছি দাদা, মানে সেই এক সপ্তাহের মধ্যে আমার কিন্তু লাইফ রিস্ক হয়ে গেছিল একটা। তুমি দেখতে পারবে এখানটা একটা ফাটার দাগ রয়েছে, এখানটা একটা সেলাই, বিশাল। পুরো 1.5 মাস বেড রেস্ট ছিলাম, মানে ওই নীলাটা। তারপর থেকে আমি বলেছি সব খুলে দেবো, কিন্তু নীলা আমি খুলবো না। তারপর চেঞ্জ করেছি, একটা অপরাজিতা নীলা নিয়েছিলাম। তাও আমি বলেছি ভাই যেদিনকে দিবি সেদিনকে ওখানে খুলবো, ওখানে পড়বো, ওখান থেকে আসবো। তো একদম এটা যদি ভুল, অনেক সময় বডিতে নেওয়ার জন্য অনেকে বালিশের তলায় রেখে দেয়, তাই দেখে যে মাথা ব্যথা ঘুরছে কিনা বা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট দিচ্ছে কিনা, এটা ফ্যাক্ট। এটা তো মানে না জেনে করাটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে সেও যেন জানে, প্রপার নলেজটা থাকে, হট করে নীলা দিলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই নীলার আংটি যারা ধারণ করে আছেন, নিজে থেকে শোধন করার উপায়? দেখো দাদা, নিজে থেকে শোধন বলতে তোমার দুধ, গঙ্গার জল এইসব দিয়ে মধুপতি দিয়ে করা যায়। কিন্তু আমি যেটা করি, যেহেতু তেল আর সর্ষের তেল, তিল তেলটা বাবার জিনিস তো, আর নীলাটা বিষয়, সেই ক্ষেত্রে আমি যেটা করি, মন্ত্র দিয়ে জপ করি, সর্ষের তেল, তিল তেল দিই, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে যেরকম বিষয় পঞ্চামৃত করে, যেটা বিষয় চন্দন দিয়ে যেটা হয়, সেটা তো অবশ্যই করি। পরে সর্ষের তেল এবং তিল তেলটাকে ইনক্লুড করি আমি, ওটা দিয়ে করে তারপরে ধারণ করানোর ব্যবস্থা করি। ফাইন। অনেকক্ষণ ধরে বলছি, বিদায় নেওয়ার সময় এসে গেছে, কিন্তু সুমন বাবুর কাছ থেকে এত কিছু তথ্য নেওয়ার আছে যে কিছুতেই শেষ হচ্ছে না। কিন্তু এখন সত্যি আবার বিদায় নেওয়ার টাইম হয়েই গেছে। কিন্তু পরবর্তীকালে আপনাদের কথা দিচ্ছি, আবারও সুমন বাবু যদি টাইম দেয় আমাদের সঙ্গে, আমরা ডেফিনেটলি এরকম চ্যাট শোতে আবার বসবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা।